ওকে। তো আজকে ক্লাসটা শুরু করছি। শুরু করার আগে কিছু কথা যেটা আপনাদের সাথে বলে নিয়ে আজকে এই ক্লাসটা শুরু করছি। তো আমরা আমরা টাইম টেবিলের পক্ষ থেকে প্রতি শনিবার দিন একটা পেপার 1 এর উপর ফ্রি ক্লাস হয়। প্রতি শনিবার দিন সকাল ৭টা থেকে হয়। তো এই শনিবার আমি থাকছি না। আমার কালকে দিদিমার কাজ আছে। তো আমার শনিবার দিন ফিরতে দেরি হয়ে যাবে। এর জন্য ক্লাসটা শনিবার হচ্ছে না। তো নেট পেপার 1 ব্যাচ টাইম টেবিলের পক্ষ থেকে যেগুলো পেইড ব্যাচ সোমবার এবং এডুকেশন ব্যাচ ১২ তারিখ মানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১২ তারিখ এবং ১৩ তারিখ থেকে। তো আপনাদের অনেকেরই কথা ছিল যে স্যার একটা ডেমো ক্লাস করান। তো সেই জন্যই বলতে গেলে আজকে ক্লাসটা এই সময়ে করানো, যেই সময় আপনাদেরও সুবিধা হয়। ঠিক আছে? তো এই ক্লাসটা আজকে আমরা বৃহস্পতিবার দিন ৯টা থেকে করছি। এরপরেও যদি কারো পেপার 1 এর উপর যদি ফ্রি ক্লাস করতে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এটা প্রতি শনিবার করে হয়। এই শনিবার হচ্ছে না, এই শনিবার আমি থাকছি না। বাকি প্রতি শনিবার করেই ক্লাসটা হয়। লাস্ট ২ সপ্তাহ থেকে হয়নি। তার কারণ হচ্ছে লাস্ট ২ সপ্তাহ না, লাস্ট সপ্তাহে হয়নি। লাস্ট সপ্তাহে হয়নি তার একটা কারণ হচ্ছে যে আপনাদের পরীক্ষা চলছিল। নেট পরীক্ষা চলছিল। এর জন্য ক্লাসটা হয়নি। আবার নেক্সট শনিবার থেকে শুরু হচ্ছে। এই শনিবারেরটা আজকে করাচ্ছি। নেক্সট শনিবার থেকে আবার আমরা করব। ওকে? তো এই ক্লাসগুলোর পিডিএফও আমরা প্রোভাইড করে দেই। শুধু ভিডিওটা হয় না, তবে আজকে ডেমো ক্লাসের ভিডিওটা অনেকে চেয়েছিলেন। এর জন্য ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব। এমনি নরমাল ক্লাস সেটা শনিবার দিন সকাল ৭টা থেকেই হয়। তো সেই ক্লাসের আপনারা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল আপনারা আশা করি সবাই জানেন। টাইম টু লার্নের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হন তাহলে আপনারা পেয়ে যাবেন। ওকে? তো আমাদের আ আমরা কিছু জিনিস আলোচনা করি তারপরে পড়ায় যাই। তো আমরা সবাই এখানে কেউ আছেন যে নেট কোনোবার দেননি, ১ম বার দিবেন আগামীতে? জুনে ১ম বার দিবেন কেউ আছেন এরকম? সবাই দিয়েছেন, ওকে। তো আপনারা জানেন হয়তো যে নেট পেপার 1 এ ১০ টা ইউনিট রয়েছে। ১০ টা ইউনিটে টোটাল ৫০ টা প্রশ্ন আসে। ১০ টা ইউনিটে টোটাল ৫০ টা প্রশ্ন আসে। প্রত্যেকটা থেকে ৫ টা করে প্রশ্ন আসে। ওকে? টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়। প্রতিটায় ২ নাম্বার করে থাকে। টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়, তাই তো? মানে পেপার 1 টা 100 মার্কসের থাকে। আর পেপার 1 ৯ টা ইউনিট আমিই করাই। আর একটা ইউনিট সন্দীপ স্যার একজন আছেন ইংলিশের, তিনি ওই পার্টটা করান। ঠিক আছে? আর পুরো পার্টটাই আমি করাই। বাকি পুরো ৯ টা পার্টই আমি করাই। ওকে? তো আজকে আমরা ক্লাসে যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে কারো কোনো জিজ্ঞাসা কিছু আছে? তারপরে আমরা ক্লাসে যাব। কেউ কিছু বলতে চান কোনো কথা? স্যার কোনো সমস্যা নেই স্যার। পেইড ক্লাস যদি করতে চান যে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনাকে ডিটেইলস বলে দেবে, হ্যাঁ? ক্লাসগুলো যেহেতু আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, আপনি স্যার বললেন আপনি আসামের, ঠিক আছে? আ আ আসামের। তো আমিও আসামে ছিলাম অনেকদিন পিএইচডির কাজে। আমার খুব ভালো লাগে জায়গাটা, বিশেষ করে গুয়াহাটি শহরটা। তো ক্লাসগুলো ইংলিশে এবং বাংলায় ২ রকমভাবে নোটস থাকবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, ইংলিশ বাংলা মিক্স এভাবে নোটসগুলো থাকবে। ক্লাসগুলো যখন আমি পড়াচ্ছি, পড়ানোটা মেইনলি বাংলাতেই হবে। বাট টেকনিক্যাল যেগুলো টার্ম থাকবে সেগুলো আমরা হচ্ছে ইংলিশেই পড়াবো। এখন আপনারা জানেন নেট পরীক্ষা যখন আপনি দিতে যাবেন, আপনাকে ইংলিশ টার্মগুলো জানতেই হবে। আপনাদের মানে মাতৃভাষায় মানে মাদার টাং এ যেই টার্ম আছে সেই টার্মটা কিন্তু মানে কি বলবো? আমাদের কিন্তু নেট পেপারে কিন্তু হেল্প করবে না। ইংলিশ টার্মটা টেকনিক্যাল টার্মগুলো আমাদের ইংলিশে জানা খুব প্রয়োজন। ওকে স্যার, ওকে, কোনো সমস্যা নেই। ওকে, বলুন কারো আর কিছু জিজ্ঞাসা আছে? তারপর আমরা পড়ায় যাব। কারো কোনো জিজ্ঞাসা? আর কিছু? ওকে, তাহলে আজকে আমরা পড়া শুরু করি। তো আজকে আমরা যে জায়গাটা শুরু করছি সেটা হচ্ছে রিসার্চের জায়গা। ঠিক আছে? আমাদের ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউড যে জায়গাটা রয়েছে পেপার 1 এ। তো সিলেবাস কম বেশি সবারই হয়তো অবগত রয়েছে। তো ইউনিট 2 তে রয়েছে রিসার্চ।
রিসার্চ অ্যাপটিটিউড সেই জায়গাটাকে আজকে আমরা আলোচনা করছি। মানে সমস্তটা তো আজকের দিনে হবে না। আজকের দিনে বেসিক জিনিসগুলো রিসার্চের আলোচনা করি। আমি স্যার জেনারেল পেপার আর পেপার 2 তে এডুকেশনটা পড়াই। ঠিক আছে? জেনারেল পেপার আর পেপার 2 তে এডুকেশনটা করাই। ওকে? আচ্ছা। দেখুন, রিসার্চ। আজকে আমরা রিসার্চ কি, রিসার্চের স্টেপস গুলো কি, এগুলো সম্বন্ধে মেইনলি জানবো। জেনে এখানের থেকে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ইভেন লাস্ট জুনে যে পরীক্ষা হয়ে গেল, এবারে প্রশ্ন আমি হাতে পাইনি। জুনের এখান থেকে কি পরীক্ষায় প্রশ্ন এসেছিল, জুন 2025 এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে? ওকে। দেখুন, তাহলে প্রথমে আমরা আসি রিসার্চ। আচ্ছা, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না আমাকে শুনতে? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে। তাহলে রিসার্চ, তাহলে রিসার্চ কথাটাকে যদি আমরা ব্রেক করি, আমরা কি পাই? রি, রি আর হচ্ছে সার্চ, তাই তো? তাহলে রি মানে কি? পুনরায়, মানে যখন কোনো একটা কাজকে আমি পুনরায় করি, আবার করি, তখন আমরা বলি না রি, তখন আমরা এই শব্দটা ব্যবহার করি না? রি কথাটা ব্যবহার করি যখন একটা কাজকে আমরা বারবার করি, পুনরায় করি। আর সার্চ মানে কি? খোঁজা। সার্চ মানে কোনো কিছু খোঁজা। তাহলে রিসার্চ শব্দটাকে যদি নরমালি আমরা লিটারাল মিনিং এ যাই, তাহলে তার মিনিং কি দাঁড়াচ্ছে? পুনরায় খোঁজা। তাহলে পুনরায় খোঁজা। তাহলে পুনরায় খোঁজাকে আমরা কি বলছি? রিসার্চ। এটা হচ্ছে গেল লিটারাল মিনিং গেল। সিম্পল লিটারাল মিনিং গেল। বাট আপনি একটা জিনিস ভাবুন, ধরুন সন্ধ্যাবেলা আমরা খেলছিলাম, আমরা ক্রিকেট খেলছিলাম। হঠাৎ করে আমাদের বলটা জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে গেল। আমরা সকালবেলা, সন্ধ্যাবেলা খুঁজলাম পেলাম না। তারপরে আমরা কি করলাম? সকালবেলা আবার সেই বলটা খুঁজতে গেলাম। তাহলে আমরা তো আবার খুঁজতে গেলাম, পুনরায় খুঁজলাম। তাহলে সেটা কি রিসার্চ হবে? বুঝুন। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? রিসার্চ কথার যদি নরমালি শব্দগত অর্থতে যাই, তাহলে কি হচ্ছে? পুনরায় খোঁজা। তাহলে আমার সন্ধ্যাবেলা আমি ক্রিকেট খেলছিলাম, বলটা হারিয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি খুঁজলাম, পেলাম না। আমি পরের দিন আবার সকালবেলা খুঁজতে গেলাম। তাহলে কি সেটাকে রিসার্চ বলব? ওকে? কেন বলব না? সেটার অর্থ আমরা একটু পরে বুঝব। যখন আমরা রিসার্চ কি সেটাকে যখন আমরা বুঝতে যাব, রিসার্চের অবজেক্টিভস গুলোকে বুঝতে যাব, ঠিক আছে? তখন আমরা আরো ভালো মতো বুঝবো যে কেন এটাকে রিসার্চ বলা যাবে না। ওকে? ওকে। তাহলে রিসার্চ, দ্য ওয়ার্ড রিসার্চ মিনস সার্চিং এগেইন। সার্চিং মানে এগেইন, মানে পুনরায় কোনো কিছু খোঁজা। সার্চিং ফর সামথিং নিউ, নতুন কোনো কিছু খোঁজা বা মডিফাইং দ্য এক্সিস্টিং, মানে কোনো কিছু নতুন খোঁজা অথবা অলরেডি যেটা এক্সিস্ট করে তার মধ্যে নতুন কিছু খুঁজে বের করা। যেমন ধরুন ২০২০ সালে আমরা দেখলাম করোনা আমাদের উপর অ্যাটাক করলো। সারা পৃথিবীতে করোনা অ্যাটাক হলো। তাহলে করোনার ভ্যাকসিন আগে আমাদের কাছে ছিল না। তাহলে সেই ঘটনাটা আমাদের কাছে নতুন ছিল। সেই ঘটনাটা আমাদের কাছে নতুন ছিল। তাহলে সেটাকে কি? খুঁজে বের করা হলো। তাহলে নতুন কিছু খুঁজে বের করা হলো যে কিভাবে করোনাকে আমরা আটকাতে পারি। সেখানে কি করা হলো? নতুন কিছু খুঁজে বের করা হলো। আবার যেটা অলরেডি এক্সিস্ট করে তার মধ্যেও মডিফিকেশন এর জন্য রিসার্চ করা হয়। ধরুন আজ থেকে ২০ বছর আগে একটা রিসার্চ করা হয়েছিল যে একটা বাচ্চা, যেই বাচ্চারা টিভি দেখে, সেই বাচ্চাদের টিভি দেখাটা বাচ্চাদের পড়াশোনায় কতটা প্রভাবিত করে। ধরুন আজ থেকে ২০ বছর আগে যখন আমরা খুবই ছোট ছিলাম, আমার বয়সে যারা আছেন, আজ থেকে ২০-২২ বছর আগে, আমাদের সময় কিন্তু এতটা মোবাইল ফোন ছিল না। কি ছিল? টিভি থাকতো। বাড়িতে টিভি চলতো। আমাদের টিভির নেশা থাকতো অনেকের। আজকের দিনে বাচ্চাদের দেখবেন না খুব একটা টিভির নেশা আছে। কিসের নেশা আছে? মোবাইল ফোনের। ওকে? বাট একটা সময় কি ছিল? টিভির নেশা থাকতো। আমরা যদি আজ থেকে ২০ বছর আগে যদি কোনো একটা রিসার্চ হয়ে থাকে যে টিভি বাচ্চারা যখন দেখছে, সেই টিভি দেখাটা বাচ্চাদের পড়াশোনাকে নেগেটিভ ভাবে ইমপ্যাক্ট ফেলছে, তাহলে সেই রিসার্চটা আজকের দিনে তার রেজাল্টটা কতটা প্রাসঙ্গিকতা রয়েছে, তার কতটা রিলেভেন্সি রয়েছে, সেটা জানার জন্য আমরা সেই রিসার্চটাকে পুনরায় করতে পারি, মডিফাই করতে পারি। যে আদৌ কি এখনো যেই বাচ্চারা টিভি দেখে, সেই টিভি দেখাটা কি বাচ্চার পড়াশোনাকে নেগেটিভ ভাবে ইমপ্যাক্ট ফেলে? তার মানে কি হচ্ছে? পুরনো যেটা রেজাল্ট রয়েছে, তার মধ্যে মডিফিকেশন এর জন্য আমরা রিসার্চ করছি, হ্যাঁ বা না?
ক্লিয়ার হলো এতটুকু? তার মানে রিসার্চে আমরা যেমন কি করছি কোনো কিছু নতুন কিছু খুঁজে বের করছি, আবার কি যেটা অলরেডি এক্সিস্ট করে তার মধ্যেও নতুন কিছু আছে কিনা সেটার জন্য আমরা রিসার্চ করতে পারি। In this sense, the word research signifies knowing something new or getting more knowledge about it. তার মানে রিসার্চ কথাটার অর্থ কি দাঁড়ালো? নতুন কিছু জানা অথবা কোনো কিছু সম্বন্ধে আরো জানা। নতুন কোনো কিছু জানবো অথবা সেই জিনিস সম্বন্ধে আরো জানবো। Research is the systematic inquiry or investigation into a subject in order to discover fact or manipulation of things, concept or symbol for the purpose of generalizing to extent, correct or verify knowledge, whether that knowledge aids to construction of a theory or in the practice of an art. তার মানে রিসার্চ বলেছে এটা সিস্টেমেটিক এনকোয়ারি। সিস্টেমেটিক সিস্টেমেটিক মানে কি যখন একটা কাজ আমরা একটা রুলস রেগুলেশন পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে করি তার একটা নির্দিষ্ট প্রসিডিওর থাকে তখন তাকে কি বলা হয় সিস্টেমেটিক প্রসেস। বোঝা গেল? যেমন ধরুন আমরা যখন কোনো একটা কাজ করছি, ধরুন আপনি আপনি ডিএম এর কাছে গিয়ে দেখা করবেন। ডিএম এর কাছে গিয়ে দেখা করবেন। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, দাঁত মাজতে ডিএম অফিসে গেলেন। আপনি দেখা করতে পারবেন? নিশ্চয়ই আপনি পারবেন না। তার একটা নির্দিষ্ট প্রসিডিওর থাকবে, একটা সিস্টেমেটিক প্রসিডিওর থাকবে। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ১ম এ গিয়ে কথা বলতে হবে, তারপর আপনাকে টাইম দিবে। সেই সময়ে গিয়ে আপনি তার সাথে কথা বলবেন। তার মানে কি একটা সিস্টেমেটিক প্রসেস আছে, একটা নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। তেমনি রিসার্চও আমরা দেখব, রিসার্চেরও কি আছে? একটা সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে দিয়ে রিসার্চ করা হয়। রিসার্চে আমরা কি করি? কোনো কিছুকে জেনারালাইজ করার চেষ্টা করি। যেমন ধরুন আমি আমার এরিয়াতে রিসার্চ করছি, আমার ডিস্ট্রিক্টের উপর রিসার্চ করছি। হয়তো আমি আমার ডিস্ট্রিক্টের সবার থেকে ডেটা কালেক্ট করব না। আমি আমার ডিস্ট্রিক্টের থেকে হয়তো ১০০ জনকে বা ১৫০ জনকে বেছে নিলাম। ১০০ জনকে ১৫০ জনকে বেছে নিয়ে যেই রেজাল্টটা পাবো, সেটা কিন্তু আমি পুরো ডিস্ট্রিক্টের মধ্যে সেটাকে জেনারালাইজ করার চেষ্টা করব। তাই না? হ্যাঁ বা না? আপনি যেকোনো এরিয়াতেই যাচ্ছেন। আপনি কোনো একটা গ্রামে যাচ্ছেন, কোনো গ্রামের উপর করছেন। সেখানেও কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষকে আপনি নেবেন না। হয়তো আপনি সেই সেখান থেকে ৫০ টা মানুষকে বেছে নেবেন। সেই ৫০ টা মানুষ থেকে কি রেজাল্ট পেলেন সেটাকেই কিন্তু আপনি কি করবেন? সেটাকে আপনি পুরো গ্রামের উপর এপ্লাই করার চেষ্টা করবেন, এক্সটেন্ড করার চেষ্টা করবেন। তাই না? জেনারালাইজ করার চেষ্টা করবেন। আবার আমরা রিসার্চ করি, কোনো থিওরি তৈরি করি। যখন আমরা রিসার্চ এর টাইপস পড়বো তখন পড়াবো। যে রিসার্চ এ আমরা কোনো থিওরি তৈরি করি অথবা সেই থিওরিটা কতটা প্র্যাকটিক্যালি হচ্ছে, কতটা সেই থিওরিটা যে এপ্লাই করতে পারছি, কতটা সেটার অ্যাপ্লিকেশন রয়েছে। একটা হচ্ছে থিওরি যেটা খাতা কলমে হয়। খাতা কলমে তো আপনার বাবার বয়স আপনার থেকে কম হতে পারে। হ্যাঁ বা না? খাতা কলমে। যদি খাতা কলমে যাই, আপনার বাবার বয়স আপনার থেকে কম হতে পারে কি পারে না? খাতা কলমে। হতেই পারে। বাট প্র্যাকটিক্যালি কি সম্ভব? প্র্যাকটিক্যালি কোনদিনও সম্ভব না। বাট খাতা কলমে হতে পারে কিন্তু। আমি বললাম আমি বললাম যে আপনার আর আপনার বাবার বয়সের যোগফল হচ্ছে আপনার বাবার বয়সের যোগফল হচ্ছে ৪৫ বছর। আপনার বয়স ২৫ তাহলে আপনার বাবার বয়স কত? আমি বললাম আপনার বাবার বয়সের যোগফল ৪৫, আপনার বয়স ২৫। তাহলে আপনার বয়স যদি ২৫ হয় তাহলে নিশ্চয়ই আপনার বাবার বয়স ২০ হবে। হবে না? তাহলে খাতা কলমে তো হলো। বাট প্র্যাকটিক্যালি সম্ভব? প্র্যাকটিক্যালি জিন্দেগিতে সম্ভব না। তাহলে যখন আমরা রিসার্চ করছি, কখনো কি কোনো থিওরি তৈরি করার জন্য করা হয়। আর থিওরি হলো মানে সেটা প্র্যাকটিক্যালি হবে জরুরি না। যেমন মাত্র আমি বলতেই পারি যে কারো বাবার বয়সের থেকে কারো ছেলের বয়সের বেশি। বাট প্র্যাকটিক্যালি সেটা সম্ভব না। বাট থিওরিতে হতে পারে। ওকে? তার মানে দেখুন একটা জিনিস বুঝুন। তাহলে রিসার্চ যখন আমরা করছি কোন থিওরি তৈরি করার জন্য করতে পারি অথবা সেই থিওরিটা আদৌ সেটা প্র্যাকটিক্যালি কতটা সম্ভব করা, তার অ্যাপ্লিকেশন কতটা হচ্ছে সেটার জন্য আমরা রিসার্চ করতে পারি। কোন কিছুকে ভেরিফাই করার জন্য আমরা কি রিসার্চ করতে পারি। সবার ক্লিয়ার না? কারো কোন সমস্যা রয়েছে এতটুকু? আমরা যতটুকু পড়লাম সেখানে কোন রকম সমস্যা? এবার দেখুন রিসার্চের কিছু অবজেক্টিভস রয়েছে, কিছু উদ্দেশ্য। রিসার্চ যখন আমরা করি কিছু উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো থেকে আমরা কি করি? রিসার্চ করি। একটু আগে যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে, বল হারিয়ে গেল সেটা কি রিসার্চ হবে? সেটা রিসার্চ হবে না। কেন হবে না? যখন রিসার্চের উদ্দেশ্যগুলো পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন। ওকে? যেমন দেখুন, রিসার্চ উদ্দেশ্য কি?
গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ নিউ ফিনোমেনন অর ডেভেলপ নিউ ইনসাইট এ নিউ ফিনোমেনন। মানে কোনো নতুন ঘটনার সাথে পরিচিত হওয়া, অথবা নতুন ঘটনার সাথে পরিচিত হওয়া তো হলো, অথবা যেই ঘটনাটা অলরেডি রয়েছে তার মধ্যে নতুন কিছু খোঁজা। যেটা আমি একটু আগে বললাম, রিসার্চে আমরা কি করি? নতুন কিছু খুঁজে বের করি, অথবা যেটা পুরনো জিনিস আছে তার মধ্যে নতুন কিছু খুঁজে বের করি। তাহলে কোনো ঘটনার সাথে পরিচিত হওয়া এর জন্য আমরা রিসার্চ করি, অথবা যে ঘটনাটা অলরেডি এক্সিস্ট করে তার মধ্যে নতুন কিছু খোঁজার জন্য আমরা কি করি? রিসার্চ করি। ক্লিয়ার? বোঝা গেল? রিভিউ দ্য এক্সিস্টিং নলেজ। রিসার্চ যখন আমরা করি, কি করি? এক্সিস্টিং নলেজ, যেটা নলেজ অলরেডি এক্সিস্ট করে তাকে রিভিউ করার জন্য, তাকে পর্যালোচনা করার জন্য আমরা কি করি? রিসার্চ করি। যেমন একটু আগে বললাম যে আজ থেকে ২০ বছর আগে বা ২৫ বছর আগে কোনো রিসার্চ হয়েছিল যে টিভি দেখাটা বাচ্চাদের পড়াশোনায় কিভাবে ইমপ্যাক্ট ফেলে। সেখানে হতে পারে সেটা নেগেটিভ ভাবে ইমপ্যাক্ট ফেলে। হতে পারে সেটা পাওয়া গেছিল। বাট সেটা আজকের দিনে, সেটা কি আজকের দিনেও প্রাসঙ্গিক? আজকের দিনেও কি প্রাসঙ্গিক? সেটা আজকের দিনে সেটার প্রভাব কতটা পড়ছে সেটাকে রিভিউ করার জন্য আমরা রিসার্চ করি। ইনভেস্টিগেটিং সাম এক্সিস্টিং সিচুয়েশন অর প্রবলেম। কোন সিচুয়েশন, কোন পরিস্থিতি যেটা অলরেডি এক্সিস্ট করছে আজকের দিনে, সেটাকে বোঝার জন্য, সেই প্রবলেমটাকে বোঝার জন্য আমরা কি করি? রিসার্চ করি। বোঝা গেল? যে প্রবলেমটা আজকের দিনে এক্সিস্ট করছে। যেমন দেখুন, করোনা ভাইরাস আসলো। করোনা ভাইরাস আসলো। তো সেই প্রবলেমটা হঠাৎ করে এক্সিস্ট করল না। হঠাৎ করে নতুন প্রবলেম আসলো। তো সেটাকে জানার জন্য আমরা রিসার্চ করছিলাম। হ্যাঁ বা না? আজকের দিনে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে যে আমরা কতটা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হচ্ছি। আজকের দিনে এগুলো হচ্ছে, বলতে পারেন এগুলো আমাদের দিনে আজকের দিনে প্রবলেম যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। তাহলে এটা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আমাদের ডে টু ডে লাইফকে কিভাবে প্রভাবিত করছে সেটা জানার জন্য আমরা রিসার্চ করতে পারি, এবং অফার সলিউশন টু এ রিসার্চ। রিসার্চে কি হবে? সলিউশন দিব আমরা। সবসময় কি করব? সলিউশন, সমাধান দেওয়ার চেষ্টা করব। এক্সপ্লোর অ্যান্ড অ্যানালাইসিস মোর জেনারেল ইস্যুস। দেখুন, রিসার্চে কি হবে সবসময়? জেনারেল ইস্যু যেটা, যেটা মানে আমার জন্য, আপনার জন্য না, জেনারেল মানে ওভারঅল অনেকের উপর সেটা প্রভাব ফেলছে, সেটা নিয়ে রিসার্চ হবে। যেমন আমি বললাম বল হারিয়ে গেছে। সেটা কি? সেটা কিন্তু আমাদের ৪-৫ জনের ইস্যু। এমন কোনো বড় ইস্যু না। তাহলে সেটা নিয়ে কিন্তু কখনো রিসার্চ হবে না। বা আমি যদি বলি যে এক্স পারসন প্রতিদিন তার বউয়ের হাতে মার খায়, তাহলে এটার কিন্তু রিসার্চ হবে না যে সে কেন প্রতিদিন বউয়ের হাতে মার খায়। বাট যদি দেখা যায় ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের প্রত্যেকটা পুরুষ সপ্তাহে ২ দিন করে বউয়ের হাতে মার খায়, তো সেটার জন্য রিসার্চ হতে পারে। তখন সেটা কি হয়ে যাবে? মোর জেনারেল ইস্যু হয়ে যাবে। বাট পার্টিকুলার এক্স একটা পারসন খায়, তাহলে সেটা কিন্তু জেনারেল ইস্যু না। বুঝতে পারছেন না পারছেন না? নেক্সট কি বলেছে দেখুন, কনস্ট্রাক্ট অর ক্রিয়েট নিউ প্রসিডিউর অর সিস্টেম। রিসার্চ যখন আমরা করছি, নতুন কোনো প্রসিডিউর তৈরি হবে, ঠিক আছে? নতুন প্রসিডিউর, নতুন সিস্টেম তৈরি হবে। অবভিয়াসলি জেনারেট নিউ নলেজ, নতুন জ্ঞানের সৃষ্টি হবে রিসার্চে। এটা তো স্বাভাবিক। রিসার্চ করাই হয় নতুন জ্ঞান সৃষ্টির জন্য। ক্লিয়ার? এতটুকু? দেখুন তো এখানে কারো কোনো সমস্যা রয়েছে কিনা? এখন আসি রিসার্চের স্টেপস গুলোতে। ওকে? রিসার্চের স্টেপস গুলো কি, কি? ওকে। এখন দেখুন, অনেক সময় যেমন আমার পিএইচডির টপিকটা আমি আমার এমএড যে টপিকটা করেছিলাম সেটাকে আমি এক্সটেন্ড করেছি। তো এমএড আমি যখন টপিকটা করি, আমাকে স্যারের থেকে পরামর্শ নিয়েছিলাম। স্যার আমাকে বলেছিল যে, "সাইকোলজি করতে পারো বা তোমার কোন জায়গায় ইন্টারেস্ট রয়েছে, সেই জায়গা থেকে সেই জায়গা দেখো।" এবং বলেছিল যে আমাকে এটা মানে বলেছিল যে, "স্টুডেন্টদের উপর করাটা বেশি ভালো।" কেন ভালো? তার কারণ স্টুডেন্টরা অনেক বেশি জেনুইন অ্যান্সার দেয়। ধরুন আমি বড়দের থেকে, বেশি বড় মানুষের থেকে যখন আমি ডেটা কালেক্ট করতে যাব, তুলনামূলক সেটা অনেক বেশি কঠিন। ঠিক আছে? কিন্তু আমি যখন ছোটদের থেকে ডেটা কালেক্ট করব সেটা অনেক বেশি অথেন্টিক অ্যান্সার পাওয়া যায়। ওকে? তো আমাকে যখন এটা বলল, তখন আমি ঠিক করলাম কি উপর করা যায়। সাইকোলজি একটা বড় জায়গা। তাহলে সাইকোলজির থেকে আপনার এডুকেশন একটা বড় জায়গা। তার মধ্যে সাইকোলজি একটা টপিক। তারপর আমরা কি করছি?
আমরা একটা পার্টিকুলার একটা জায়গা কিন্তু বেছে নিলাম। আমি দেখলাম কি মেন্টাল হেলথ এবং অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি এই দুটো আমার টপিক। আমি দেখছি যে মেন্টাল হেলথ কিরকম জানবো, অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি কিরকম জানবো, এই জিনিসগুলো আমি জানবো। তারপর আমার মনে হলো, তারপর আমাকে কি করতে পারি? আমি কাদের উপর করব? তাই না? কাদের উপর করব? এখন আমি করতে পারি কি? স্কুলের স্টুডেন্টদের উপর করতে পারি। এখন স্কুলও আবার বিভিন্ন আছে। প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ গোয়িং স্টুডেন্ট, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট, হায়ার এডুকেশনের স্টুডেন্ট, এরকম অনেক আছে। আবার আমি টিচারদের উপর করতে পারি। আমি অ্যাডাল্টদের উপর করতে পারি। আমি ওল্ড পারসনদের উপর করতে পারি। এরকম অনেক আমার কাছে অপশন রয়েছে। কাদের উপর করতে পারি? হ্যাঁ বা না? তাহলে আমাকে কি পার্টিকুলার বাছতে হলো। আমি অ্যাকচুয়ালি আসাম ইউনিভার্সিটি না, আমি করছি হচ্ছে আ এমজিইউ থেকে, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি। হ্যাঁ? আমি মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি হচ্ছে ইসেতেই মানে গুয়াহাটিরই কাছে। এর জন্য আমি গুয়াহাটিতে অনেকদিন ছিলাম। তো যাই হোক, অন্য সময় এগুলো আলোচনা হবে। তো যেটা বলছিলাম, আ যে রিসার্চ যখন আমরা করছি, এরকম তো অনেক স্টুডেন্ট থাকছে আমাদের জীবনে। তাই না? প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুল, মানে হায়ার এডুকেশনের স্টুডেন্ট, তারপরে টিচার থাকতে পারে, নন টিচার থাকতে পারে, প্রফেশনাল থাকতে পারে, এরকম অনেক থাকতে পারে। আমি কাদের উপর করব? বিজনেসম্যান থাকতে পারে, তাই না? এরকম কাদের উপর করব? ওল্ড পিপল থাকতে পারে। তাহলে নির্দিষ্ট কাউকে আমাকে বাছতে হবে। হ্যাঁ বা না? নির্দিষ্ট কাউকে বাছতে হবে। আবার আমার এরিয়াটাও তো বাছতে হবে। আমি কোন এরিয়ায় করব? যেমন আমার হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট। আমার ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার ডিস্ট্রিক্টে আমার হচ্ছে বাড়ি। তাহলে আমি কি চাইবো? আমার সুবিধার জন্য কুচবিহার ডিস্ট্রিক্ট বাছার বা আমার আশেপাশের ডিস্ট্রিক্ট গুলো থেকে ডেটা কালেক্ট করার। আমি যদি মনে করি যে একটা ডিস্ট্রিক্ট নিবো না, ২ টো বা ৩ টা ডিস্ট্রিক্ট নিবো, তাহলে আমি চেষ্টা করব কি? আমার আশেপাশের ডিস্ট্রিক্ট গুলো নিয়ে কাজ করার। এখন আমি থাকি এক জায়গায়, আমি দেখা গেল থাকছি ওয়েস্ট বেঙ্গলে, আমি সারা জীবন থাকছি ওয়েস্ট বেঙ্গলে, আমি ডেটা কালেক্ট করছি মধ্যপ্রদেশ থেকে। আমি ডেটা কালেকশনের এরিয়া দিলাম মধ্যপ্রদেশ। তাহলে আমি সেখানে কি হবে? ফেঁসে যাবো না? আমি মধ্যপ্রদেশে কিভাবে ডেটা কালেক্ট করতে যাবো? বুঝতে পারছেন না পারছেন না সবাই? ওকে? তাহলে আমাকে একটা এরিয়াও বাছতে হবে। তাহলে এরিয়াটা বাছবো, কাদের উপর রিসার্চ করব, কি টপিকের উপর করব, সেগুলোর উপর ভিত্তি করে কি করব আমি? রিসার্চ প্রবলেমটাকে ফর্মুলেট করব। একটু পরে আমি আপনাদের এটার ডিটেইলসটা আরো দেখাচ্ছি। যখন ফর্মুলেশন উইথ রিসার্চ প্রবলেম করে ডিটেইলস এ পড়ব। ওকে? ফর্মুলেটটা করে দেখাচ্ছি একটু পরে। তারপরে কি দেখব আমরা? আমরা দেখব যে আমি যে রিসার্চটা করেছি এই টপিকের উপর কি, কি রিসার্চ, যেমন আপনারা যখন একটা নতুন জায়গায় যান, সেই জায়গাতে যারা ঘুরতে গিয়েছে তাদের রিভিউ দেখেন না? হ্যাঁ বা না? কারা গিয়েছে, কিভাবে গিয়েছে, কিভাবে গিয়েছে, যেতে গিয়ে কি সমস্যা ফেস করেছে তারা, তাই না? এগুলো আপনারা দেখেন। তার থেকে কি হয়? আপনার একটা আইডিয়া হয় না সেখানে কিভাবে যাব? সেখানে যেতে গেলে আমার কিরকম প্রিপারেশন নেওয়া উচিত? আদৌ সেখানে ১০ টা হোটেল আছে। ১০ টা হোটেলের মধ্যে কোন হোটেলটায় যাবো? এটা আমরা ঠিক করি কি করি না? করি তো? আমরা কি করছি? রিভিউ গুলো দেখি। তাহলে তেমনি আমরা যখন রিসার্চ করতে যাব, রিসার্চেও আমরা কি করছি? আমাদের টপিকের উপর কি রিসার্চ হয়েছে, কি অ্যান্সার পাওয়া গেছে অলরেডি, কি অলরেডি রেজাল্ট পাওয়া গেছে, কোন জায়গাগুলো ঠিকঠাক মতো রিসার্চ হয়নি আমার টপিকের উপর, সেগুলোকে আমরা খুঁজে বের করি। বুঝতে পারছেন? তাহলে সেই জায়গাকে কি বলা হয়? রিভিউ অফ লিটারেচার, বা অনেক সময় এটাকে রিভিউ অফ রিলেটেড লিটারেচার ও বলা হয়। ক্লিয়ার এতটুকু? কারো কোনো সমস্যা? এরপরে রয়েছে হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস। তো হাইপোথিসিস হচ্ছে কোন একটা সমস্যার সম্ভাব্য সমাধান বা টেন্টেটিভ সলিউশন। জরুরি না প্রতিটা রিসার্চে হাইপোথিসিস থাকবে। মনে রাখবেন এই প্রশ্নটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। যে হাইপোথিসিস সবসময় থাকবে। প্রত্যেকটা রিসার্চে হাইপোথিসিস থাকবে। জরুরি না। সবসময় হাইপোথিসিস থাকবে জরুরি না। অনেক রিসার্চ কোয়েশ্চেন সিম্পল থাকে। যেমন হিস্টরিক্যাল রিসার্চে রিসার্চ কোয়েশ্চেন থাকে, হাইপোথিসিস নাও থাকতে পারে। সব রিসার্চে হাইপোথিসিস থাকবে জরুরি না। বাট বিশেষ করে কোয়ান্টিটেটিভ রিসার্চ, এগুলোর টাইপস আপনারা জানেন না। পরে আমি আপনাদের পড়াবো। সেখানে কি থাকে? হাইপোথিসিস থাকে। হাইপোথিসিস মানে হচ্ছে কোন সমস্যার সম্ভাব্য সমাধান কি হতে পারে। আমি মেন্টাল হেলথ এবং অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটির উপর রিসার্চ করছি। তাহলে আমার একটা সমস্যা হতে পারে যে মেন্টাল হেলথ অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটিকে প্রভাবিত করে কিনা? এটা আমার মনে প্রশ্ন আসতে পারে। মেন্টাল হেলথ এবং অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটির মধ্যে কোন সম্পর্ক আছে কিনা?
তাহলে আমি কি জানতে চাচ্ছি, সেটার উপর ভিত্তি করে কি করব? আমি হাইপোথিসিস ধরব। আমার মনে হতে পারে যে ছেলেদের মেন্টাল হেলথ আর মেয়েদের মেন্টাল হেলথ এ কোনো পার্থক্য রয়েছে কিনা? তাহলে সেটার উপর ভিত্তি করে আমি হাইপোথিসিস ধরব। আমার মনে হতে পারে ছেলেদের অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি, মেয়েদের অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি তে কোনো পার্থক্য আছে কিনা? তার উপর ভিত্তি করে আমি হাইপোথিসিস ধরব। আমার মনে হতে পারে শহরের স্টুডেন্ট আর গ্রামের স্টুডেন্টের মেন্টাল হেলথ এ কোনো পার্থক্য রয়েছে কিনা? আমার মনে হতে পারে যেই ছেলেমেয়েদের বাবা-মার ডিভোর্স হয়েছে আর যেই ছেলেমেয়েদের বাবা-মার ডিভোর্স হয়নি, তাদের মেন্টাল হেলথ এ কোনো পার্থক্য আছে কিনা? এগুলো আমার জানতে ইচ্ছা হতে পারে। তাহলে এগুলোর উপর ভিত্তি করে আমি কি করব? হাইপোথিসিস ধরব। ক্লিয়ার এতটুকু? ওকে। এরপরে কি থাকে? রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন সিম্পল ভাষায় যদি বলি, আমরা বাড়ি যখন করতে যাই, বাড়ির জায়গা কিনি। বাড়ির জায়গাটাকে কেনার পর আমরা কি করি? জায়গাটাকে যখন একটা বাড়ি বানাবো তার জন্য একটা কাকে ডাক দেই? ইঞ্জিনিয়ারকে ডাক দেই। ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলি যে, "আমার এই যে জায়গাটা রয়েছে এর মধ্যে আমার এরকম, এরকম বাড়ি লাগবে। এই হিসাবে আমাকে একটা" কি বলি? বাড়ির একটা ডিজাইন করে দিতে বলি না? একটা ব্লু প্রিন্ট তৈরি করে দিতে বলি। বলি কি বলি না? বাড়ির নকশা তৈরি করে দিতে বলি। তাহলে রিসার্চেও হাইপোথিস হয়ে যাওয়ার পর কিভাবে আমি ডেটা কালেক্ট করব? কোন, কোন জায়গা থেকে ডেটা কালেক্ট করব? কিসের মাধ্যমে ডেটাগুলোকে আমি এনালাইসিস করব? কোন সময়ের মধ্যে করব? সেটাকে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে একটা কনসেপচুয়াল একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে নেই। একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে নেই যে এইভাবে, এইভাবে আমি এখন আগামী দিনে কাজগুলো করব। সেটাকে কি বলা হয়? রিসার্চ ডিজাইন বলা হয়। ওকে? এরপর আছে ডেটা কালেকশন। ফাইনালি আমরা কি করি? আমার প্রয়োজন অনুযায়ী ডেটা কালেক্ট করি। তারপর ডেটাগুলোকে এনালাইসিস করি। তারপরে আমরা একটা কনক্লুশন খুঁজে বের করি যে আমি কি পেলাম রিসার্চে। ফাইনালি আমি রিসার্চে কি পেলাম সেটা হচ্ছে আমার কনক্লুশন এবং রাইটিং দ্য রিসার্চ রিপোর্ট হচ্ছে ৮ নম্বর স্টেপ। এখানে আমরা রিসার্চে কি করলাম সেটাকে ওভারঅল কি করলাম সেটাকে আমরা রাইট ডাউন করি। সেটাকে আমরা রিটেন ফর্মে নেই। ক্লিয়ার এতটুকু হলো ৮ টা স্টেপস? ওকে? তো দেখুন এই যে আমি ৮ টা স্টেপস বললাম এটাকে ভাববেন না যে স্যার এটা কি সবসময় ৮ টা স্টেপ এটাই কি স্ট্যান্ডার্ড ফর্ম? তো জরুরি না এটা স্ট্যান্ডার্ড ফর্ম। অনেক সময় হতে পারে হয়তো ৪ নম্বর স্টেপটা তো আমি বলছি আবার। বলছি। তার আগে আমি বলি যে জরুরি না সবসময় ৮ টা স্টেপ থাকবে। কখনো, কখনো হতে পারে ডেটা কালেকশন আর এনালাইসিস দুটোকে একসাথে করে দিতে পারে। পরীক্ষায় কখনো এরকম আসবে না যে রিসার্চ এর কয়টা স্টেপস আছে। এখন কেউ ডেটা কালেকশন এনালাইসিস দুটোকে একসাথে করতে পারে। ওকে? কেউ দুটোকে আলাদা করতে পারে। আচ্ছা ৪ নম্বর স্টেপটা কি বললাম? রিসার্চ ডিজাইন তৈরি করা। রিসার্চ ডিজাইন তৈরি করা মানে হচ্ছে রিসার্চের ব্লুপ্রিন্ট তৈরি করা। যে রিসার্চটাকে এখন আমি আগামীতে কিভাবে করব। ডেটা কালেক্ট কয় মাসের মধ্যে ডেটা কালেক্ট করব, কোন জায়গা থেকে ডেটা কালেক্ট করব, কি টুলস এর মাধ্যমে ডেটা এনালাইসিস করব, সেগুলো আমি ঠিক করছি। করছি না কিন্তু। আমি ঠিক করলাম আমি অমুক ১০ টা স্কুলের থেকে ডেটা কালেক্ট করব। যাইনি এখনো। যখন ডেটা কালেক্ট করছি সেটা তো ডেটা কালেকশন হলো। আমি ঠিক করছি যে এই জায়গা থেকে আমি ডেটা কালেক্ট করব। এই সময়ের মধ্যে করব। এই টুলস এর সাহায্যে করব। এই কোয়েশ্চেনার ব্যবহার করব। এই টুলস এর মাধ্যমে বা এই টেকনিক এর মাধ্যমে আমি ডেটাগুলোকে এনালাইসিস করব। সেগুলোকে আমি ঠিক করছি। এই সময়ের মধ্যে ডেটা এনালাইসিস করব। সেটা হচ্ছে ডেটা, সেটা কি বলছি? রিসার্চ ডিজাইন। ম্যাডাম ক্লিয়ার? কোয়েল ম্যাডামের? কোন সমস্যা? ওকে। তাহলে এখন আমরা আজকে মূলত ১ম দুটো স্টেপকে ডিটেইলস এ জানবো। নেক্সট ক্লাসে বাকিগুলো জানবো। দেখুন, এখানে কি আছে? ফর্মুলেশন অফ দ্য রিসার্চ প্রবলেম। তাহলে রিসার্চ প্রবলেমকে আমরা একটা রূপ দিব। একটা ফর্মুলেট করব। যেমন দেখুন আমি কি বললাম? আমার মেন্টাল হেলথ আর অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি এই দুটো টপিক অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি এই দুটো টপিক আমি নিয়েছিলাম। তাহলে নিশ্চয়ই আমার সাবজেক্টটা ছিল এডুকেশন। এডুকেশনের উপর আমি এডুকেশনে তো অনেকগুলো জায়গা রয়েছে। সাইকোলজি রয়েছে, সোসিওলজি রয়েছে, ফিলোসফি রয়েছে, কারিকুলাম রয়েছে, ইনক্লুসিভ এডুকেশন রয়েছে। এরকম অনেকগুলো জায়গা রয়েছে। টেকনোলজি রয়েছে, তাই না? এরকম অনেক জায়গা রয়েছে। অনেক জায়গাগুলো থেকে নির্দিষ্ট একটা এরিয়া বাছলাম না, যে জায়গায় আমার ইন্টারেস্ট রয়েছে। আমি সাইকোলজিতে বেশি ইন্টারেস্ট পাই। আমি সাইকোলজিতে ঢুকবো, হ্যাঁ বা না? যেমন আপনাদের যদি লিটারেচারে যাই, লিটারেচারে প্রোজ আছে, তাই না? প্রোজ আছে, তারপর হচ্ছে আ মানে কি বলবো? গল্প আছে, কবিতা আছে।
আবার আপনাদের মনে হতে পারে, স্যার ওয়েস্টার্নে যাবো নাকি ইন্ডিয়ানে আসবো? তাই না? প্রোস পোয়েমের মধ্যেও তো ওয়েস্টার্ন, ইন্ডিয়ান দুটো কনসেপ্ট থাকতে পারে, তাই না? তখন আপনি কোথায় যাচ্ছেন? তাহলে আপনার যে জায়গায় ইন্টারেস্ট থাকবে নিশ্চয়ই সেই জায়গাতে আপনি যাবেন। আপনার দেখা যায় ফিলোসফি তো আপনাদের অনেক ধরনের ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি আছে, ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে। তাই না? আপনি কোন জায়গাটাকে বাছবেন? তাহলে নির্দিষ্ট একটা এরিয়াকে বাছবেন। ওয়েস্টার্ন না ইন্ডিয়ান। আবার ইন্ডিয়ানের মধ্যেও আপনি আপনি হচ্ছে থিংকারে যাবেন না ফিলোসফিতে যাবেন। ওয়েস্টার্নেও আপনি কোন থিংকারের ফিলোসফিতে যাবেন না কোন আইডিয়ালিজম, রিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম যে ফিলোসফি গুলো রয়েছে সেগুলোতে যাবেন। নির্দিষ্ট একটা এরিয়াকে তো আপনাকে বাছতে হবে। হ্যাঁ বা না? ওকে? বুঝতে পারছেন? তাহলে আমি কি করলাম? ধরুন আমি বিভিন্ন এরিয়াকে বাছলাম যে কোন জায়গাটাকে আমি সিলেক্ট করব। আমার যে জায়গাটা ইন্টারেস্ট রয়েছে সেই জায়গাটাকে সিলেক্ট করলাম। এখন সেখান থেকে আমি দেখব সেখান থেকে আমি দেখব যে আমি কাদের উপর রিসার্চ করব, কোন এরিয়ার উপর করব। ওভারঅল করে আমি কি করব? একটা এখন রূপ দিব। আমি এখন একটা টাইটেলের মতো তৈরি করব। তাহলে টাইটেলটা কি তৈরি করলাম? আমি তৈরি করলাম এ স্টাডি, আমি লিখলাম এভাবে এ স্টাডি অন মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি অফ সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস অফ কুচবিহার ডিস্ট্রিক্ট সাব ডিভিশন অফ কুচবিহার ডিস্ট্রিক্ট। সিম্পল। এ স্টাডি অন মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ সেকেন্ডারি স্কুল স্টুডেন্ট অফ কুচবিহার ডিস্ট্রিক্ট। তাহলে কুচবিহার ডিস্ট্রিক্টের সেকেন্ডারি স্কুল স্টুডেন্ট অর্থাৎ 9-10 এর স্টুডেন্টকে সেকেন্ডারি স্টুডেন্ট বলি। 9-10 এর যে স্টুডেন্ট রয়েছে তাদের মেন্টাল হেলথ এবং অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি কিরকম এটাকে আমি স্টাডি করছি। তাহলে দেখুন তো এটা থেকে আমাদের কি করতে যাচ্ছি সেই জিনিসটা ক্লিয়ার হলো কি? আমি কি করতে যাচ্ছি সেটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ বা না? হচ্ছে? তাহলে আমরা এখানে কি করলাম? দেখুন, ফর্মুলেশন বা রিসার্চ প্রবলেমে কি করছি? আমরা একটা এরিয়াকে বাছছি। সেই এরিয়াটাকে আমরা বিভিন্ন সাব এরিয়ায় ভাগ করে নিচ্ছি। যেমন সাইকোলজিটাকে আমরা বিভিন্ন সাব এরিয়ায় ভাগ করলাম। তার থেকে একটা এরিয়াকে বেছে নিলাম। ওকে? এখানে আমরা কি করি? আমরা রিসার্চের অবজেক্টিভ গুলো ঠিক করি। ধরুন আমি এই যে একটা রিসার্চ করছি, স্টাডি অন মেন্টাল হেলথ অ্যান্ড ম্যানেজমেন্ট এবিলিটি অফ সেকেন্ডারি স্কুল স্টুডেন্ট অফ কোচবিহার ডিস্ট্রিক্ট। এখানে আমি কি করছি? অবজেক্টিভ ঠিক করব। আমি কি অবজেক্টিভ ঠিক করতে পারি? আমি জানতে চাইতে পারি ছেলেদের মেন্টাল হেলথ কিরকম? মেন্টাল হেলথ মেলদের কিরকম? মেন্টাল হেলথ ফিমেলদের কিরকম? এটা আমি জানতে চাইতে পারি। আমি জানতে চাইতে পারি মেন্টাল হেলথ শহরের স্টুডেন্টদের কিরকম? আরবান এরিয়ার কিরকম? রুরাল এরিয়ার কিরকম? আমি জানতে চাইতে পারি অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি মেলের কিরকম, ফিমেলের কিরকম, আরবান এরিয়ার কিরকম, রুরাল এরিয়ার কিরকম। আমি জানতে চাইতে পারি যে মেন্টাল হেলথ এবং অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? মানে মেন্টাল হেলথ ভালো হলে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি বাড়ে কিনা? বা মেন্টাল হেলথ কমে গেলে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি কমে যায় কিনা? কিরকম সম্পর্ক আছে? এগুলো আমি জানতে চাইতে পারি। এগুলো হচ্ছে কি আমার রিসার্চ এর অবজেক্টিভ থাকবে এবং কি রেইজ রিসার্চ কোয়েশ্চেন। রিসার্চ কোয়েশ্চেনস বলতে কি যখন আমি একটা রিসার্চ করতে যাচ্ছি, আমার মনে তো অনেক এরকম প্রশ্ন আসবে না? আমার মনে তো এরকম অনেক প্রশ্ন আসবে যে আমি কি জানতে চাই, কি জানতে চাই না? হ্যাঁ বা না? আমার মনে তো অনেক প্রশ্ন আসবে যে আমি কি জানতে চাই? হ্যাঁ বা না? যখন আমি একটা রিসার্চ করতে যাচ্ছি, আমার মনে এরকম অনেক প্রশ্ন আসবে যে আমি কি জানতে চাই? কি জানতে চাই আমি রিসার্চ থেকে? তাহলে কি জানতে চাই? সেগুলো হচ্ছে কি রেইজ রিসার্চ কোয়েশ্চেন। আমার মনে কি প্রশ্ন আসছে? কোন বিষয়গুলোর উত্তর আমি খুঁজতে চাই? সেগুলো কিসে আসলো আমার রেইজ রিসার্চ কোয়েশ্চেন। ক্লিয়ার এতটুকু? এবার খুবই ইম্পোর্টেন্ট জায়গা রিভিউ অফ লিটারেচার। খুবই ইম্পোর্টেন্ট জায়গা কি? রিভিউ অফ লিটারেচার। তো রিভিউ অফ লিটারেচার বলতে আমরা দেখলাম যে অলরেডি কি রিসার্চ হয়ে গেছে আমার টপিকের উপর রিলেটেড বা কি আর্টিকেল পাবলিশ হয়েছে, কি বই আছে, কি নিউজ পেপারে আমার টপিক রিলেটেড ইনফরমেশন আছে। ঠিক আছে? শুধু যে রিসার্চ হয়েছে তা না। আমার যে রিসার্চ টপিক সেই রিলেটেড কি বই আছে। সেই বইয়ে আমার টপিক রিলেটেড কি লেখা আছে। কি রিসোর্স আছে, কি সোর্স আছে, কি আর্টিকেল পাবলিশ হয়েছে, নিউজ পেপারে কিছু লেখা হয়েছে কিনা সেটাকে স্টাডি করাকে কি বলা হয়? রিভিউ অফ লিটারেচার। কেন করছি? তার পারপাসটা কি? পারপাসটা বলেছে টু ফাইন্ড হোয়াট হ্যাজ অলরেডি বিন ডান। অলরেডি ইতিমধ্যে কি জিনিস করা হয়েছে সেটা জানার জন্য আমরা কি করি? রিভিউ অফ লিটারেচার করি।
একটা জিনিস ভাবুন, যখন আমরা রিসার্চ করি, নিশ্চয়ই নতুন কিছু খোঁজার জন্য রিসার্চ করি, হ্যাঁ বা না? তাই না? নতুন কিছু খুঁজে বের করার জন্য রিসার্চ করছি। এখন দেখছি আমি যেটা খুঁজে বের করতে চাই, অলরেডি সেটা জানাই আছে। আমি যেগুলো আমি অ্যান্সার খুঁজতে চাই, সেগুলো অলরেডি দেখা যাচ্ছে অনেক রিসার্চার সেই টপিক নিয়ে রিসার্চ করেছে। অলরেডি সেই উত্তরটা পাওয়া গেছে। তাহলে সেটা নিয়ে খুব বেশি রিসার্চ করে দরকার আছে কি? ভাবুন তো। আমার মনে অনেকগুলো প্রশ্ন জেগেছিল, যেগুলোর উত্তর আমি খোঁজার জন্য রিসার্চ করব। আমি দেখলাম তার মধ্যে কিছু প্রশ্ন যেগুলো আমি রিসার্চ কোয়েশ্চেন রেজ করেছি, তার মধ্যে অনেক উত্তর অলরেডি অনেক রিসার্চার করে ফেলেছে। তাহলে সেটা কি আমার খোঁজার আর দরকার আছে? আমি দেখলাম যে আমি মেন্টাল হেলথ এর উপর রিসার্চ করতে যাচ্ছি। আমি দেখতে চেয়েছিলাম ছেলেদের মেন্টাল হেলথ আর মেয়েদের মেন্টাল হেলথ এ কিরকম পার্থক্য রয়েছে। আমি দেখলাম যে ২০ টা রিসার্চ এর মধ্যে ১৯ টা রিসার্চ বলে যে মেয়েদের মেন্টাল হেলথ ভালো হয় ছেলেদের থেকে। তাহলে আমার কি নতুন করে সেটা জানার দরকার আছে? ভাবুন তো। দরকার নেই। আমি নতুন করে অন্য কিছু জানবো, যেটা অলরেডি নোন না আননোন। আমি অলরেডি দেখলাম যে ২০ জনের মধ্যে ১৯ জনই বলছে যে মেয়েদের মেন্টাল হেলথ ভালো হয় ছেলেদের থেকে। তাহলে সেটা বলতে পারি অলরেডি এস্টাবলিশ, সেটা নিয়ে আমার রিসার্চ করে খুব একটা আমি রেজাল্ট এ পার্থক্য পাবো না। তাহলে অলরেডি যেটা ডান, সেটা নিয়ে রিসার্চ করে খুব একটা আমার লাভ নেই। নতুন কিছু জানার জন্য আমি রিসার্চ করব। আমার মনে হতে পারে যে আমি দেখলাম যে যদি যারা ডিসরাপ্টেড ফ্যামিলিতে থাকে, ধরুন কারো মানে ব্রোকেন ফ্যামিলি রয়েছে, মা-বাবা নেই, তাদের মেন্টাল হেলথ কিরকম সেটা নিয়ে রিসার্চ হয়নি। তাহলে আমার মনে হতে পারে যে আমি তাহলে এমন কিছু ডেটা কালেক্ট করব, যাদের থেকে আমি এই জিনিসটা জানতে পারবো যে যারা ব্রোকেন ফ্যামিলিতে থাকে, ডিসরাপ্টেড ফ্যামিলিতে থাকে, ফ্যামিলিতে ক্যাচাল ঝগড়া থাকে হচ্ছে, সেই স্টুডেন্টদের মেন্টাল হেলথ কিরকম হয় সেটা আমি জানবো। এখন সেটার উপর বেশি রিসার্চ হয়নি। বুঝতে পারছেন না পারছেন না? তাহলে এর জন্য কি বলেছে? টু ফাইন্ড রিসার্চ গ্যাপস অ্যান্ড লিমিটেশন। তাহলে রিসার্চে কোথায় গ্যাপ রয়েছে? আমি কি চাইবো? যে যেখানে গ্যাপ রয়েছে সেই জায়গাতে ঢুকে যাওয়ার। যেই জায়গাগুলো আন্ডার রিসার্চ রয়েছে, অর্থাৎ যেই জায়গাগুলো ঠিকঠাক মতো রিসার্চ হয়নি, সেই জায়গাতে নিজের রিসার্চটা ঢুকিয়ে দেওয়ার। তাহলেই না আমার রিসার্চটা মূল্য থাকবে। আমি দেখলাম আমি যে রিসার্চটা করছি অলরেডি ৫০ টা রিসার্চ একই বিষয়ের উপর আছে। একই জিনিস মানুষ জেনেছে। মানে বের করেছে। তাহলে আমার রিসার্চটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। বাট আমি যদি দেখি যে পার্টিকুলার একটা জায়গায় গ্যাপ রয়েছে। আমার রিসার্চেই এই জিনিসগুলো কেউ জানেনি। মানে যেমন আমি মাত্র বললাম যে মেন্টাল হেলথ এর উপর অনেক রিসার্চ হয়েছে, বাট বেশিরভাগ মানে কোন রিসার্চে আমি দেখলাম না এটা খুঁজে বের করেছে যে যারা ডিসরাপ্টেড ফ্যামিলিতে থাকে বা ব্রোকেন ফ্যামিলিতে থাকে তাদের মেন্টাল হেলথ কিরকম হয় এটা কেউ জানেনি। তাহলে আমি যদি সেই গ্যাপের মধ্যে যদি নিজের রিসার্চটাকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমি যদি সেই জায়গাটায় যদি রিসার্চটা করি, তাহলে আমার রিসার্চের ভ্যালুটা বেড়ে যাবে না? আবার না। বুঝতে পারছেন সবাই? টু আইডেন্টিফাই দ্য নিড ফর অ্যাডিশনাল, আমি রিসার্চ করে দেখব যে আদৌ এখানে অ্যাডিশনাল কোন রিসার্চ এর প্রয়োজন আছে কিনা। আমি দেখলাম যে আমার রিসার্চ যেটা আমি করতে যাচ্ছি, দেখলাম ২০ জনের মধ্যে ৯ জন বলছে ছেলেদের মেন্টাল হেলথ ভালো, ১১ জন বলছে মেয়েদের মেন্টাল হেলথ ভালো। মানে প্রায় 50-50 কন্ডিশন। তাহলে এই জায়গাতে কি? এই জায়গাতে আমি বলতে পারি এক্সট্রা করে রিসার্চ এর প্রয়োজন আছে। এখন আমি এস্টাবলিশ করতে পারিনি ছেলেদের মেন্টাল হেলথ ভালো না মেয়েদের মেন্টাল হেলথ ভালো। ওকে? তাহলে অ্যাডিশনাল রিসার্চ এর প্রয়োজন আছে কিনা সেটা জানার জন্য আমরা কি করি? রিভিউ লিটারেচার করে থাকি। টু গেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এক্সিস্টিং রিসার্চ, এই রিসার্চটা হচ্ছে, এই রিসার্চটা কিভাবে হচ্ছে, সেখানে কোনো প্রবলেম আছে কিনা, কি ধরনের সিচুয়েশন আমরা ফেস করতে পারি, সেটাকে বোঝার জন্য আমরা রিসার্চ করি। ইনফরমেশন যেগুলো আমরা পাই, এই ইনফরমেশন গুলো আমরা পাবো সেটাকে এনালাইসিস করার জন্য আমরা রিভিউ অফ লিটারেচার করি। রিভিউ অফ লিটারেচার করে কি করি? ধরুন আমি ৮ টা ১০ টা লিটারেচার করলাম, রিভিউ অফ লিটারেচার করলাম। সিম্পল ভাষায় যদি ১০ টা করলাম। এই ১০ টার থেকে ইনফরমেশন কালেক্ট করলাম। সেই ইনফরমেশন গুলোকে এনালাইসিস করব। ঠিক আছে? এখানে কি বলেছে দেখুন, টু জেনারেট রিসার্চ কোয়েশ্চেন, টু জেনারেট রিসার্চ কোয়েশ্চেন। আগেরটায় কি ছিল? আগেরটা ছিল রেইজ রিসার্চ কোয়েশ্চেন। এটা বলেছে টু জেনারেট রিসার্চ কোয়েশ্চেন। দুটোর মধ্যে পার্থক্য। আমরা যখন বলছি আমরা যখন বলছি রেইজ রিসার্চ কোয়েশ্চেনস, তখন আমাদের মধ্যে কি হবে? প্রশ্ন অনেক প্রশ্ন আমরা জানতে চাইবো। যখন আমি ইনিশিয়াল স্টেজে আছি রিসার্চের, তখন আমার মনে অনেক প্রশ্ন থাকবে যেটার উত্তর আমি জানতে চাইবো। হ্যাঁ বা না? বাট কিছু অ্যান্সার আমি কি পুরনো রিসার্চ যেগুলো রয়েছে সেগুলোকে পড়ার মাধ্যমে জেনে যাবো? আমার মনে অনেক প্রশ্ন আছে। বাট কিছু উত্তর
আমি অলরেডি যেগুলো রিসার্চ হয়েছে সেগুলো যদি আমি স্টাডি করি, কিছু, কিছু উত্তর কি আমি পেয়ে যাবো কি যাবো না? পেয়ে যাবো। তাহলে বাকি যেগুলো পেলাম না উত্তর, সেগুলোকে কি করব? আমি নিজে জানার চেষ্টা করব। যেগুলো উত্তর আমি এখনো পেলাম না, সেগুলোকে কি আমাকে নিজেকে জানতে হবে। সেগুলো কি হলো লাস্টে জেনারেট রিসার্চ কোয়েশ্চেন। এবার আমি রিসার্চ কোয়েশ্চেন জেনারেট করব। আগেরটা কি ছিল? আমার মনে অনেক প্রশ্ন আসছে। সেগুলোকে আমি লিখলাম। বাট কিছু, কিছু উত্তর তো আমি পেয়ে যাবো। ফাইনালি যেগুলো বাকি থাকলো সেগুলোকে আমি কি করলাম? জেনারেট করলাম। ক্লিয়ার এতটুকু? এবার দেখুন, এই যে রিভিউ অফ লিটারেচার এর অনেক টাইপস, ঠিক আছে? এটা আমি এই ওয়েবসাইট থেকে নিয়েছি। এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। ১ম এ কি বলছে? ন্যারেটিভ লিটারেচার রিভিউ। ন্যারেটিভ মানে কি? এটা হচ্ছে ট্র্যাডিশনাল লিটারেচার রিভিউ। এখানে কি করা? শুধু কোনো কিছুকে ন্যারেট করা, বর্ণনা করা। আমি কোনো একটা লিটারেচার রিভিউ পড়লাম, পড়ে কি বলেছে সেটাকে আমি ন্যারেট করছি, বর্ণনা করছি। অমুকের একটা লিটারেচার আছে, অমুকে একটা স্টাডি করেছে, রিসার্চ করেছে। সেই স্টাডিটা আমি পড়লাম, পড়ে সে কি বলেছে সেটাকে সিম্পল আমি বর্ণনা করছি। ক্লিয়ার? সিম্পল। ওভারঅল আমি বর্ণনা করছি। ওভারঅল। পার্টিকুলার কোনো কিছুতে যাচ্ছি না। ওভারঅল সে কি বলছে সেটাকে আমি বর্ণনা করছি। ক্লিয়ার? নেক্সট। নেক্সট হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। দেখুন সিস্টেমেটিক যখনই হবে, তখন কি হবে? পার্টিকুলার কোনো অ্যান্সার আমি খুঁজতে চাই। পার্টিকুলার কোনো অ্যান্সার আমি খুঁজতে চাচ্ছি। পার্টিকুলার কোনো অ্যান্সার খুঁজতে চাই। সিস্টেমেটিক তো। নির্দিষ্ট কোনো কিছুর অ্যান্সার আমি খুঁজতে চাই। কোনো প্রিসাইজ ভাবে ক্লিয়ারলি কোনো কিছু ডিফাইন আছে। এটার আমি অ্যান্সার খুঁজতে চাই। এর জন্য কি এটা এক্সপ্লিসিট ইন নেচার। এক্সপ্লিসিট মানে যে জিনিসটা পরিষ্কার। এটা আমার কাছে একদম ক্লিয়ার। ধরুন আমি রিসার্চ করছিলাম মেন্টাল হেলথ এর উপর। ধরে নিন মেন্টাল হেলথ আমি অ্যাডজাস্ট ছেড়ে দিলাম। তাহলে যখন আমি ন্যারেটিভ এ যাচ্ছি, ন্যারেটিভ এ আমি মেন্টাল হেলথ এর উপর ১০ টা রিসার্চ ২০ টা রিসার্চ পেয়েছি। তারা প্রত্যেকে কি, কি বলেছে সেটাকে আমি ন্যারেট করছি। সিম্পল। কি, কি পেয়েছে সেটাকে আমি ন্যারেট করছি। অমুকে রিসার্চ করে এটা পেয়েছে, অমুকে এটা পেয়েছে, অমুকে এটা পেয়েছে আমি ন্যারেট করছি। বাট যখন আমি সিস্টেমেটিক এ যাব, সিস্টেমেটিক এ পার্টিকুলার কোনো অ্যান্সার খোঁজার চেষ্টা করব। আমি দেখলাম যে মেন্টাল হেলথ ছেলেদের কিরকম, মেয়েদের কিরকম। আমি দেখতে চাই যে মেয়েদের মেন্টাল হেলথ আর ছেলেদের মেন্টাল হেলথ এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আমি দেখতে চাই মেয়েদের মেন্টাল হেলথ আর ছেলেদের মেন্টাল হেলথ এর কোনো সম্পর্ক আছে কিনা। আমি দুটো জিনিস নিলাম ধরুন মেন্টাল হেলথ আর অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি নিয়েছি। দুটো জিনিসই নিয়েছি। আমি জানতে চাই মেন্টাল হেলথ আর অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি এই দুটো জিনিস এই দুটো জিনিসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? মানে একজন বাড়লে আরেকজন বাড়ে কিনা? বা একজন কমলে আরেকজন কমে কিনা? বা একজন বাড়লে কমে না কমে বাড়ে? মানে একজনের মধ্যে যদি চেঞ্জ আসে তাহলে আরেকজনের মধ্যে কি চেঞ্জ আসে? একজন যদি বাড়ে তাহলে আরেকজন বাড়ে না কমে? এটা আমি দেখতে চাই। তাহলে এটা কি পার্টিকুলার কোনো কিছু খুঁজতে চাচ্ছি না। যখনই আমি লিটারেচার রিভিউ দেখব, আমি কিন্তু অন্য কি পেয়েছে সেটা আমি দেখব না। আমি সিম্পল দেখব যে মেন্টাল হেলথ অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি কে প্রভাবিত করতে পারে কিনা, এটা কোন, কোন রিসার্চ এ রয়েছে, কোন, কোন রিসার্চ এ আমি খুঁজে বের করতে পারি যে মেন্টাল হেলথ অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি কে প্রভাবিত করতে পারে। সেই জিনিসটাকে শুধু আমি সেই লিটারেচার রিভিউ গুলোকে শুধু আমি এবার কি করব? সিলেক্ট করব। আমি দেখা গেল সেখানে কোন একটা লিটারেচার রিভিউ রয়েছে যেখানে বলেছে যে, যে যেই বাচ্চাদের মা-বাবা উভয়ে চাকরি করে তাদের মেন্টাল হেলথ ভালো হয়। কোন একটা রিসার্চে পাওয়া গেছে যে যাদের মা-বাবা উভয় চাকরি করে তাদের মেন্টাল হেলথ ভালো হয়। তাহলে আমি কিন্তু এখন এই লিটারেচার রিভিউটা আমার জন্য কিন্তু ইররিলেভেন্ট। কেন ইররিলেভেন্ট? কারণ আমি কিন্তু এই উত্তরটা খুঁজতে চাচ্ছি না যে যাদের মা-বাবা চাকরি করে তাদের মেন্টাল হেলথ কিরকম হয়। আমার একটাই প্রশ্ন খোঁজার কি মেন্টাল হেলথ এবং অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটির মধ্যে কোন সম্পর্ক আছে কিনা? এটা খোঁজার। তাহলে আমি শুধু এটাই দেখব যে কোন লিটারেচার রিভিউ এই উত্তরটা আমাকে খুঁজে বের করে দিচ্ছে। তো এটা কি হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। ক্লিয়ার? ক্লিয়ার না? এবার এটা ২ ধরনের হয়। একটা হচ্ছে মেটা অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে মেটা সিনথেসিস। যখন আমি বলব অ্যানালাইসিস এ কি হবে? একটা লিটারেচার রিভিউর মাধ্যমেই আমি কি করতে পারবো? সেই উত্তরটা খুঁজে বের করব। একটা লিটারেচার রিভিউ দ্বারাই সেটাকে আমি কি করব? সেটার উত্তরটা খুঁজে বের করতে পারি। একটার মাধ্যমে। সিনথেসিস এ কি হবে? ২ বা তার বেশির মাধ্যমে উত্তরটা খুঁজে বের করব। বাট অ্যানালাইসিস এ কি হবে? একটার মাধ্যমে আমি খুঁজে বের করব। যেমন আমি দেখলাম
একটা রিসার্চ বলেছে যে মেন্টাল হেলথ মেন্টাল হেলথ বাড়লে মেন্টাল হেলথ বাড়লে রেজাল্ট ভালো হয়। মেন্টাল হেলথ যদি বেশি থাকে তাহলে স্টুডেন্টদের রেজাল্ট ভালো হয়। বা কোন রিসার্চ বলেছে এরকম কথা যে মেন্টাল হেলথ যদি ভালো হয় তাহলে স্টুডেন্টরা দেখা গেছে যে সহজে সহজে ওরা উম স আ সহজে ওদের আ উত্তরটা এরকম করেছে, মেন্টাল হেলথ ভালো হলে স্টুডেন্টরা পড়াশোনায় পড়াশোনাতে সহজে সহজে ওদের আ বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে ওঠে। ধরুন এরকম পাওয়া গেছে কোন রিসার্চে যে মেন্টাল হেলথ ভালো থাকলে স্টুডেন্টদের ক্লাসে ওদের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে ওঠে। ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাহলে এটাকে এনালাইসিস করার মাধ্যমে আমি কি বলতে পারি মেন্টাল হেলথ ভালো হলে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি ভালো হয়? ভাবুন তো। কোন রিসার্চে পাওয়া গেছে মেন্টাল হেলথ ভালো হলে স্টুডেন্টদের ক্লাসে বন্ধুত্ব ভালো হয়। তাহলে বন্ধুত্ব ভালো হওয়ার জন্য তো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন, হ্যাঁ বা না? প্রয়োজন কি প্রয়োজন না? প্রয়োজন। তো এখান থেকে আমি এনালাইসিস করে বলতে পারি যে মেন্টাল হেলথ ভালো হলে স্টুডেন্টদের অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি ভালো হয়। বলতে পারি। তাহলে একটা রিসার্চকে এনালাইসিস করার মাধ্যমেই আমি সেই উত্তরটা খুঁজে বের করলাম। আবার হতে পারে দুটো রিসার্চ বা তার বেশি রিসার্চকে দুটো রিসার্চকে একত্রিত করার মাধ্যমে আমি অ্যান্সারটাকে খুঁজে বের করব। যেমন ধরুন কোন একটা রিসার্চ হয়েছে যে বলেছে মেন্টাল হেলথ ভালো হলে রেজাল্ট ভালো হয়। মেন্টাল হেলথ ভালো হলে রেজাল্ট ভালো হয়। মেন্টাল হেলথ যদি বাড়ে তাহলে রেজাল্টও ভালো হয়। আবার কোন রিসার্চ বলেছে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি যদি বেশি থাকে তাহলে রেজাল্ট ভালো হয়। একটা জিনিস লক্ষ্য করুন, একটা রিসার্চ বলছে মেন্টাল হেলথ ভালো হলে রেজাল্ট ভালো হয়। আরেকটা রিসার্চ বলছে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি ভালো হলে রেজাল্ট ভালো হয়। কোন রিসার্চ ডাইরেক্ট এটা বলেনি যে মেন্টাল হেলথ ভালো হলে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি ভালো হয়। বাট এই দুটোকে কম্পেয়ার করে আমি বলতে পারি যে মেন্টাল হেলথ ভালো হলে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি ভালো হবে। ভাবুন, একটা রিসার্চ বলছে মেন্টাল হেলথ ভালো হলে রেজাল্ট ভালো হয়। আরেকটা রিসার্চ বলছে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি ভালো হলে রেজাল্ট ভালো হয়। তার মানে রেজাল্ট ভালো হলে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটিও বাড়বে। হ্যাঁ বা না? হ্যাঁ বা না? তাহলে দেখুন মেন্টাল হেলথ ভালো হলে রেজাল্ট ভালো হলে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি ভালো হয়। তাহলে আমি কি বলতে পারি মেন্টাল হেলথ বাড়লে অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটিও বাড়বে? বলতে পারি এখান থেকে? তাহলে এই জায়গাটা লক্ষ্য করুন দেবাঞ্জনা ম্যাডাম, কোয়েল ম্যাডাম সকলে, সমিত স্যার। তাহলে একটা দিয়ে আমি পেলাম না নির্মল স্যার। আমি কি করলাম কয়েকটা মিলে যেই অ্যান্সারটা খোঁজার চেষ্টা করছিলাম সেটা একটা রিসার্চ দ্বারা হচ্ছিল না। কয়েকটা রিসার্চ মিলে আমি সেই অ্যান্সারটা খুঁজে বের করলাম। তাই তো তুফান স্যার, দীপ্তি ম্যাম, আব্দুল আব্দুল স্যার, পলি ম্যাম ক্লিয়ার? কণিকা ম্যাম, মনীষা ম্যাম। তাহলে এইটা কি হবে? এটা হবে মেটা সিনথেসিস হবে। এটা কি হবে? মেটা সিনথেসিস হবে। ক্লিয়ার? ওকে। এতটুকু আপাতত মনে রাখুন। যেটা হচ্ছে অ্যানালাইসিস, এটা হচ্ছে ডিডাকটিভ ইন নেচার। আমরা ডিডাকটিভ ওয়েতে করি। আর যেটা সিনথেসিস সেটা ইন্ডাকটিভ ওয়েতে করি। আপাতত এতটুকু মনে রাখুন। যেটা অ্যানালাইসিস সেটা ডিডাকটিভ মেথডে হয়। আর যেটা সিনথেসিস সেটা ইন্ডাকটিভ মেথড। এরপরে আছে কি স্কোপিং। স্কোপিং লিটারেচার রিভিউ, স্কোপ। তাহলে যখন স্কোপের কথা বলছি কোয়েল ম্যাম, যখন আমরা স্কোপের কথা বলছি, স্কোপ কেন আসবে? স্কোপ কথাটা কেন আসবে? বুঝুন। স্কোপ মানে কি? কোন জায়গায় আমার সুযোগ আছে, তাই না? তখন স্যার স্কোপ মানে কি? কোন জায়গায় আমার সুযোগ আছে? কোন জায়গাগুলো সুযোগ আছে তার মানে কি? কোন জায়গাগুলো ঠিকঠাক মতো রিসার্চ হয়নি? হ্যাঁ বা না? স্কোপ কথাটার মানে কি? আমার ওই জায়গায় একটা স্কোপ আছে। তার মানে ওই জায়গায় আমার একটা সুযোগ আছে। সুযোগ আছে মানে ওই জায়গায় ঠিকঠাক মতো রিসার্চ হয়নি, আন্ডার রিসার্চ রয়েছে। তাহলে স্কোপিং লিটারেচার রিভিউ আমি কেন করব? যখন আমি বলছি স্কোপিং লিটারেচার রিভিউ, আমি এটা এর জন্যই করব যে কোন জায়গাটায় আন্ডার রিসার্চ রয়েছে। কোন জায়গাগুলো এখনো রিসার্চে আনক্লিয়ার। এখনো সেই জায়গায় ঠিকঠাক মতো এভিডেন্স নেই সেটা প্রমাণের। এটা প্রমাণিত ঠিকঠাক মতো হয়নি। এই জায়গাগুলো এখনো ধোঁয়াশা রয়েছে। তাহলে সেই জায়গাতে কোন জায়গাতে এখনো ঠিকঠাক মতো রেজাল্ট আসেনি, তার জন্য আমরা কি করব? স্কোপিং লিটারেচার রিভিউ করব। ক্লিয়ার? স্কোপ কোন জায়গায় লিমিটেশন রয়েছে সেটাকে খুঁজে বের করার জন্য।
এবার আছে আর্গুমেন্টিভ লিটারেচার রিভিউ, এটা জেনারেলি ফিলোসফিতে ইউজ হয়। philosophy। এখানে কি হবে? এখানে পার্টিকুলারলি হবে যে আমার আর্গুমেন্ট কে আমি একটা প্রিমাইস ধরেছি বা একটা আর্গুমেন্ট ধরেছি। সেটাকে কে সেই আর্গুমেন্টটাকে সেটাকে মানে। কে সেটাকে মানে। কে সেই আর্গুমেন্টের সাথে একমত, সাপোর্ট করে। আমি বললাম, আমার একটা আর্গুমেন্ট রয়েছে, ঈশ্বর এক্সিস্ট করে। গড এক্সিস্ট। বললাম গড এক্সিস্ট। তাহলে আমি দেখব যে কোন ফিলোসোফার রয়েছে বা কোন ফিলোসফি রয়েছে যে আর্গুমেন্ট দিচ্ছে যে গড অ্যাকচুয়ালিতে এক্সিস্ট করে। আমি শুধু তাদের কথাগুলোই তুলে ধরব। বুঝতে পারছেন? এখানে আমি গড এক্সিস্ট করে না এটা যারা বলেছে তাদের কথাগুলো তুলে ধরব না। যেহেতু এখানে আমার এটা এস্টাবলিশ করতে হবে যে গড এক্সিস্ট করে, তাই আমি সেই কথাগুলোই তুলে ধরব যেই ফিলোসফি বা যেই ফিলোসোফার আর্গুমেন্ট দিয়েছে যে গড এক্সিস্ট করে। তাদের কথাগুলোই এখানে তুলে ধরব। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এটার শর্টকামিং কি হবে? এটার অসুবিধা কি হবে? সবথেকে বড় অসুবিধা হলো স্যার, এটা হচ্ছে কি হচ্ছে? বায়াসনেস চলে আসছে না? শুধু আমি যেটা প্রমাণ করতে চাই, সেটা যারা বলেছে শুধু আমি সেটাই দেখছি। তাহলে কি হচ্ছে? বায়াসনেস আসছে, হ্যাঁ বা না? ওকে? তাহলে মনে রাখবেন আর্গুমেন্টিভ লিটারেচার রিভিউ সবথেকে বড় সমস্যা হচ্ছে এটার মধ্যে বায়াসনেস আসবে। ওকে? ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউটা মেইনলি করা হবে যখন আমরা নতুন কোনো প্রসিডিওর বা নতুন কোনো পার্সপেক্টিভ খুঁজে বের করতে চাই। ধরুন আমরা একটা রিসার্চ করছি। আমরা রিসার্চ করে নতুন কোনো একটা পার্সপেক্টিভ জেনারেট করতে চাচ্ছি বা কোনটা নতুন কোনো প্রসেস জেনারেট করতে চাচ্ছি। আমি জানি যে এই বিষয়ে খুব একটা রিসার্চ হয়নি। তাহলে সেখান থেকে আমি কি করতে যাচ্ছি? আমি কোনো একটা নতুন দিক তুলে ধরতে যাচ্ছি। আমার রিসার্চ এর মাধ্যমে নতুন করে আমি একটা দিক তুলে ধরতে চাই। তখন সেখানে আমি কি করব? আমরা করব হচ্ছে ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ। ওকে? খুব একটা আমাদের এখানে ইম্পোর্টেন্ট না। এরপর আছে থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ। নাম শুনেই বুঝতে পারছেন যে আমি যেই রিসার্চটা করছি সেই রিলেটেড কি থিওরি রয়েছে। আমি যে রিসার্চটা করছি সেই রিলেটেড কিছু থিওরি রয়েছে কিনা। যেমন অনেক সময় জানেন আমরা যে রিসার্চ গুলো করি আমাদের সাবজেক্টে কিছু থিওরি থাকে। এই থিওরি আমার টপিক রিলেটেড কি থিওরি আছে এগুলোকে জানার জন্য আমরা কি করব? থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ করব। ওকে? মানে আমার টপিক রিলেটেড কি থিওরি সম্পর্কিত আছে। কোন থিওরি গুলো সম্পর্কিত আছে তার জন্য আমরা কি করব? থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ করব। ক্লিয়ার এতটুকু না ক্লিয়ার না? আমরা আজকে যতটুকু পড়লাম সবার কি ক্লিয়ার হয়েছে? এরপর আমি প্রশ্নে যাব। প্রশ্ন কিন্তু সহজ, কঠিন সব রকম থাকবে। প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন। আমার একটাও নিজের বানানো না। সব প্রিভিয়াস ইয়ার এসেছে। গত বছর জুন ২০২৫ এ এসেছে সেগুলো প্রশ্নও আছে। যতটুকু পড়লাম ক্রিস্টাল ক্লিয়ার। কারো কোথাও অসুবিধা রয়েছে? তাহলে প্রশ্নে আসি। আচ্ছা। The objective of exploring the existing literature review should be to identify which of the following issue আমরা লিটারেচার রিভিউ করি। করার উদ্দেশ্য কি? এখানে A, B, C, D, E ৫ টা দিয়েছে। ৫ টার মধ্যে যেকোনো ৪ টা হবে। কোনটা হবে না সেটা দেখুন। বলুন কোনটা হবে? চেষ্টা করুন। ভুল হতেই পারে। ভুল হওয়াটাকে কেউ মানে গিল্টি ফিল এ নিবেন না। ভুল হোক, ভুলের থেকে শিখুন। চেষ্টা করুন। সবসময় আমি যখন বলছি অ্যান্সার গুলো করুন। আপনার কি মনে হয় সেটা বলবেন। অনেক সময় আমাদের কি হবে একজন বলবেন A নম্বর, বাকি সবাই A বলা শুরু করবেন। বা একজন বলবেন ১ নম্বর, সবাই ১ নম্বর বলা শুরু করবেন। একজন ৩ বলবেন, বাকি সবাই ৩ বলা শুরু করবেন। তা না। আপনি নিজের মাথা লাগান। যদি আপনার ৩ মনে হয় ৩, অন্যের কি মনে হচ্ছে দেখে লাভ নেই। আপনার কি মনে হচ্ছে? A, B, C, D, E কোনটা বাদ দেব? বলুন। বলেছে A নম্বর, হোয়াট ইস অলরেডি নোন অ্যাবাউট দিস এরিয়া। এটা কি লিটারেচার রিভিউর উদ্দেশ্য কি উদ্দেশ্য না? বলুন। অলরেডি কি আছে? অলরেডি কি জানি আমরা। তার জন্য লিটারেচার রিভিউ করব কি করব না? হ্যাঁ বা না? অবভিয়াসলি করব। হোয়াট কনসেপ্ট অ্যান্ড থিওরিস আর রিলেভেন্ট টু দিস এরিয়া? আমার
আমরা যে বললাম theoretical literature review, এটাই তো এর জন্যই করছি না যে কি, কি কনসেপ্ট, কি, কি থিওরি আমার আমার স্টাডির সাথে সম্পর্কিত রয়েছে। তাহলে এটাও তো হবে। সি নাম how to get ফান্ডিং না ফান্ডিং ফর দ্য রিসার্চ। ফান্ডিং এর জন্য কি করি? না তো। হোয়াট আর দ্য সিগনিফিক্যান্ট কন্ট্রোভার্সিস ইন দ্য এরিয়া? দেখুন কন্ট্রোভার্সি। আমি একটু আগে বললাম না গড এক্সিস্ট করে কিনা আর্গুমেন্ট। আমি সেগুলোই দিচ্ছি যেগুলো আমাকে সাপোর্ট করে। তাহলে আমাকে সাপোর্ট করবে কেউ, বাকিরা আমাকে সাপোর্ট করবে না। কেউ থাকবে আমাকে সাপোর্ট করবে, কেউ থাকবে আমাকে সাপোর্ট করবে না। তাহলে কিছু কন্ট্রোভার্সি যেগুলো থাকবে তার জন্যও তো আমরা রিভিউ অফ লিটারেচার করি যে কন্ট্রোভার্সি রয়েছে। কোথাও ইনকনসিস্টেন্ট ফাইন্ডিং রয়েছে কিনা? ইনকনসিস্টেন্ট। কেউ বলছে ছেলেদের মেন্টাল হেলথ ভালো, কেউ বলছে মেয়েদের মেন্টাল হেলথ ভালো। তাহলে ইনকনসিস্টেন্ট, কনসিস্টেন্ট না। তাহলে তার জন্য আমরা রিভিউ অফ লিটারেচার করব। তাহলে এখানে সি নম্বরটা হবে না। তাহলে এ, বি, ডি অ্যান্ড ই হবে। আপনারা যা ৩ বলেছেন, বেশিরভাগই ৩ বলেছেন। ভেরি গুড। ক্লিয়ার? কোন রকম সমস্যা হলে বলবেন। কি বলেছে? The exercise of reviewing the relevant literature is most closely related for which one of the following? Review literature কার সাথে সম্পর্কিত? মানে ক্লোজলি সম্পর্কিত? খুব কাছে। দেখুন তো কার সাথে রিসার্চ প্রবলেম এর সাথে সম্পর্কিত? কোনটা সবথেকে কাছাকাছি? স্যাম্পল স্টাডির সাথে, ডেটা অ্যানালাইসিস এর সাথে, রিসার্চ ফাইন্ডিং এর সাথে? কার সাথে সম্পর্কিত? ক্লোজলি? আচ্ছা আমরা কি বলতে পারি যে স্যার রিসার্চ প্রবলেম ফর্মুলেশন এর পরেই রিভিউ লিটারেচার করি? ফর্মুলেশন এর পরেই তো আমরা করছি, হ্যাঁ বা না? একের সাথে দেখুন ডেটা এনালাইসিস এর সাথে কেমন করে হবে? ডেটা এনালাইসিস এর আগে হাইপোথিসিস রয়েছে, রিসার্চ ডিজাইন রয়েছে, ডেটা কালেকশন রয়েছে। তারপরে না এনালাইসিস আসবে। তাহলে একের সাথে ক্লিয়ার সবার? যাদের ভুল হয়েছিল তাদের ক্লিয়ার হলো? কেন ভুল হলো সেটা বুঝবেন। ভুল হতেই পারে। যেকোনো অপশন আপনার অ্যান্সার ভুল হতেই পারে, স্বাভাবিক। আমিও যখন আপনাদের জায়গায় থাকবো বা ইভেন আমিও যদি এখনো যদি আমি নেটের প্রশ্ন করতে চাই, আমি কি ৫০ টায় ৫০ টা পাবো? না, কোনদিনও পাবো না। আমারও ভুল হবে। ওকে? হুম? অবশ্যই জিনিসটা কেন ভুল হলো সেটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে? বা আমার কিভাবে চিন্তা করাটা দরকার ছিল সেটা আমাকে বুঝতে হবে, আপনাদেরও বুঝতে হবে। তাহলে এখানে কি বলেছিল যে রিভিউ লিটারেচার এর সাথে কোনটা সম্পর্কিত? ক্লোজলি সবথেকে কাছের সাথে সম্পর্কিত। আমরা কি দেখেছিলাম? ১ম এ ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম, তারপরে রিভিউ লিটারেচার, তারপরে হাইপোথিসিস, তারপরে না বাকি স্টেপ গুলো আসে। তাহলে আমরা যদি বলি রিসার্চ প্রব আ রি রি মানে রিভিউ লিটারেচার এর সাথে কে সম্পর্কিত? কে ক্লোজলি? তাহলে এইদিকে স্যার রিসার্চ প্রবলেম না? ম্যাম ক্লিয়ার হলো? রিসার্চ প্রবলেম এর পরেই তো আমরা রিভিউ লিটারেচার আসছে। তাহলে এটা ক্লোজলি রিলেটেড না? দেখুন তো which of the following is an initial mandatory requirement for pursuing research? রিসার্চ আমি করতে চাই। ১ম ম্যান্ডেটরি স্টেপ কি? ১ম স্টেপ, ১ম স্টেপ কি? যখন আমি রিসার্চ করতে যাব ১ম স্টেপ। হুম? ১ম স্টেপ কি? ফর্মুলেটিং এ রিসার্চ কোয়েশ্চেন। ২ নম্বরটা হবে কি? ২ নম্বরটা। এবার প্রশ্ন দেখুন। বলেছে রিসার্চ এর স্টেপস। দেখুন এক্সাক্ট স্টেপস নেই। আপনাকে বুঝতে হবে। তাহলে কোনটা রিসার্চ এর স্টেপস কে আমি লজিক্যাল বলতে পারি? কোনটা? ১ নম্বর বলেছে প্রবলেম ফর্মুলেশন এনালাইসিস এভাবে বলেছে। ২ নম্বরটা বলেছে ডেভেলপমেন্ট অফ রিসার্চ ডিজাইন, হাইপোথিসিস মেকিং। ৩ নম্বর বলেছে প্রবলেম ফর্মুলেশন, হাইপোথিসিস মেকিং এটা। ৪ নম্বর বলেছে প্রবলেম ফর্মুলেশন, ডিসাইডিং অ্যাবাউট দ্য স্যাম্পল ডেটা কালেকশন এগুলো। কোনটা আপনাদের মনে হয় বলুন? মাথা ঠান্ডা করে ভাবুন। তাড়াহুড়া করবেন না।
কেউ ৩ বলেছে, আপনিও ৩ এর পিছনে দৌড়াবেন না। আপনি নিজে ভাবুন, নিজে কি মনে হয় সেটা দেখুন। নিজের যুক্তি ডেভেলপ করুন। নিজের লজিক ডেভেলপ করুন। ভাবনাটাকে ডেভেলপ করুন নিজেরা। অনেকে ৩ বলছেন, ওকে বাকিরা? দেখুন ২ নম্বর বলেছে ১ম এ রিসার্চ ডিজাইন হবে না। ওকে? ১ নম্বর বলেছিল প্রবলেম ফর্মুলেশন, ওকে? এনালাইসিস। এনালাইসিস করব, ডেটা কালেকশনই করলাম না, এনালাইসিস কিভাবে করব? এনালাইসিস এর পরে দিয়েছি ডেটা কালেকশন। গেট আউট। ৩ নম্বর বলেছে প্রবলেম ফর্মুলেশন, হাইপোথিসিস মেকিং, ডেভেলপমেন্ট অফ রিসার্চ ডিজাইন, ডেটা কালেকশন, ডেটা এনালাইসিস, ফর্মুলেশন, রিয়ালাইজেশন কিছুটা মোটামুটি ঠিক আছে। বাকিগুলো দেখি। কয়েকটা দেখি। প্রবলেম ফর্মুলেশন ১ম এ ফর্মুলেশন এর পরে বলেছে ডেটা স্যাম্পল, ডেটা কালেকশন টুলস, তারপরে বলেছে হাইপোথিসিস। তারপরে বলেছে কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তারপর দেখুন তো ৪ নম্বর যেটা বলেছে প্রবলেম ফর্মুলেশন এর পরেই বলেছে ডেটা স্যাম্পল টুলস কি হবে সেটা ঠিক করা। তাই কি? হাইপোথিসিস কিছু করলামই না। তাহলে ৩ নম্বরটা ঠিক আছে? সবাই একমত? এই সিস্টেমেটিক রিভিউ অফ লিটারেচার অ্যাডপ্টস, দেখুন তো সিস্টেমেটিক লিটারেচার রিভিউ কি হবে? এক্সপ্লিসিট হবে, ইমপ্লিসিট হবে? পড়িয়েছি অলরেডি। কি হবে? সিস্টেমেটিক অলরেডি পড়িয়েছি। কি হবে? এক্সপ্লিসিট না ইমপ্লিসিট? সিস্টেমেটিকটা? সিস্টেমেটিক কি হবে? পারবেন? চিন্তা করুন। সিস্টেমেটিক এ কি? আমরা একটা নির্দিষ্ট অ্যান্সার খোঁজার চেষ্টা করি। তাহলে নির্দিষ্ট যখন হচ্ছে সেই জিনিসটা কি হচ্ছে? ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। তাহলে কি হবে? এক্সপ্লিসিট হবে না ইমপ্লিসিট হবে? হুম, বলুন। কোয়েল ম্যাম কি বলেছিলাম? হুম? এক্সপ্লিসিট। দেখুন তো বলেছিলাম। সিস্টেমেটিকটা কি? এক্সপ্লিসিট ইন নেচার বলেছিলাম? ইট ইন নেচার। এটা কি হবে? এক্সপ্লিসিট প্রসিডিউর। স্পটিং গ্যাপস ইন দ্য লিটারেচার রিভিউ ইন দ্য চিপ ওয়ে অফ আইডেন্টিফাইং রিসার্চ কোয়েশ্চেন। তাহলে আমরা কি করছি? রিসার্চ কোয়েশ্চেন খুঁজে বের করার জন্য আমরা রিসার্চ লিটারেচার রিভিউ থেকে গ্যাপ খুঁজে বের করছি। আমরা রিভিউ লিটারেচারে কি করছি? গ্যাপ খুঁজে বের করছি যেন রিসার্চ কোয়েশ্চেনটাকে খুঁজে বের করতে পারি। রিসার্চ কোয়েশ্চেনকে আইডেন্টিফাই করতে পারি। তার জন্য আমরা কি করছি? গ্যাপ খুঁজে বের করছি। তাহলে রিসার্চ এই যে স্পটিং গ্যাপ এটার বলতে অর্থ কি? গ্যাপ বলতে অর্থ কি? আইডেন্টিফাইং আন্ডার রিসার্চ এরিয়া। আন্ডার রিসার্চ এরিয়া কোন জায়গায় রয়েছে? রেকগনাইজিং গ্যাপ বিটুইন ২ রিসার্চার ব্যাকগ্রাউন্ড। দুটো রিসার্চার আছে যারা রিসার্চ করছে তাদের ব্যাকগ্রাউন্ড এর মধ্যে কি মানে ডিফারেন্সেস রয়েছে সেটা খুঁজে বের করছি। আইডেন্টিফাইং ইনকনসিস্টেন্ট ফাইন্ডিংস ইন অ্যান এরিয়া অফ রিসার্চ। যেগুলো ইনকনসিস্টেন্সি রয়েছে। যেগুলো জিনিসে ইনকনসিস্টেন্সি মানে অধারাবাহিকতা কি বলবো? ইনকনসিস্টেন্ট এর বাংলা ধারাবাহিকতার বিপরীত কি? কনসিস্টেন্ট হচ্ছে ধারাবাহিকতা। মানে ইনকনসিস্টেন্সি হ্যাঁ? ওকে বিচ্ছিন্নতা মানে যে জায়গায় ধারাবাহিকতা নেই সেটাকে দেখা। আর বলেছে রেকগনাইজিং গ্যাপস অফ ক্যারেক্টারিস্টিক্স অফ স্যাম্পল অ্যান্ড পপুলেশন। স্যাম্পল এবং পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স এ কি গ্যাপ রয়েছে সেটা। কোনটা হবে? ওকে? এ অ্যান্ড বি বলছেন অনেকে। এ আর সি ও বলেছেন মনে হয় কেউ। আল্টিমেটলি কি হবে বলুন? আচ্ছা গ্যাপ, গ্যাপের মধ্যে অবশ্যই গ্যাপ যখন করছি, গ্যাপ মানে কি? কোন জায়গাগুলো ঠিকঠাক মতো রিসার্চ হয়নি। আন্ডার রিসার্চ তো এটা হবেই। আচ্ছা গ্যাপ যখন খুঁজে বের করব, কোন জায়গাটা গ্যাপের মধ্যেই তো আমাকে ঢুকতে হবে না স্কোপ। যেখানে স্কোপ আছে সেখানেই গ্যাপ আছে। আর যেখানে গ্যাপ আছে সেখানেই স্কোপ আছে। তাহলে কোন জায়গায় ইনকনসিস্টেন্সি রয়েছে সেটাও দেখতে হবে না?
কোন জায়গাগুলো ইনকনসিস্টেন্সি রয়েছে। কেউ একটা বলেছে আরেকজন আরেকটা কথা বলেছে। সেটাও দেখতে হবে। হ্যাঁ বা না? ক্লিয়ার না, ক্লিয়ার না? তার মানে এখানে A and C হবে। নেক্সট, a good review of literature, a good review of research literature aims at কি হবে বলুন? Subjective analysis of the content, providing information about the authors and their affiliations, generating research question and validating those question, conduct multitask based thinking। তারপরে গুড লিটারেচার রিভিউ কোন জিনিসটাকে এইম করবে? সাবজেক্টিভ অ্যানালাইসিস মানে একেকজন একেক রকম ভাবে সেটাকে অ্যানালাইসিস করবে। কথার সম্বন্ধে ইনফরমেশন, রিসার্চ কোয়েশ্চেন খুঁজে বের করা এবং সেটা আদৌ সত্য কিনা সেটাকে যাচাই করা। সেটা কতটা সত্য সেটাকে যাচাই করা। তারপরে মাল্টিটাস্ক বেসড স্ক্রিনিং কোনটা? ৩ নম্বর, তাই তো? দেখুন যখন আমরা রিভিউ লিটারেচার করছি, কি করছি আমরা রিভিউ লিটারেচারে? রিভিউ লিটারেচার আমরা যখন করছি, আমরা এটা দেখছি না যে রিসার্চ কোয়েশ্চেন গুলো কি হতে পারে? কোন কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমরা রিভিউ লিটারেচারের মাধ্যমে পেতে পারি সেটা দেখছি না। হ্যাঁ বা না? তাহলে ৩ নম্বরটা হবে। নেক্সট, আচ্ছা। A literature review is essential for identifying research gaps and ensuring relevance of the study. স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 কি বলেছে? লিটারেচার রিভিউ ইস এসেনশিয়াল প্রয়োজনীয়। কিসের জন্য? ফর আইডেন্টিফাইং রিসার্চ গ্যাপস অ্যান্ড এনশিওরিং রিলেভেন্স অফ দ্য স্টাডি। মানে কোথায় গ্যাপ রয়েছে সেটাকে খুঁজে বের করা এবং কোথায় রিলেভেন্সি রয়েছে সেটাকে দেখার জন্য রিভিউ লিটারেচার প্রয়োজনীয়। হ্যাঁ বা না? ওকে, প্রয়োজনীয়। ওকে, ১ম টা ঠিক আছে। পরেরটা কি বলেছে? দ্য প্রসেস অফ লিটারেচার রিভিউ অনলি ইনক্লুড রিডিং প্রিভিয়াস ওয়ার্ক অ্যান্ড সামারাইজিং ইট ইন দ্য রিসার্চ পেপার। বলেছে রিভিউ লিটারেচারে শুধু কি শুধু প্রিভিয়াস কি কাজ মানে রিসার্চে কি কাজ হয়েছে শুধু সেটাই দেখা। শুধু কি শুধু রিসার্চে কি হয়েছে শুধু সেটাই দেখা কি? শুধু প্রিভিয়াস ওয়ার্কটাই দেখা? আমরা নিউজ পেপার দেখি না? বই পড়ি না? তাহলে শুধু প্রিভিয়াস ওয়ার্ক দেখা কি? না তো। ওকে? তাহলে যারা ৩ বলেছেন ভেরি গুড। সবাই বুঝতে পেরেছেন প্রশ্নটা? এখানে আসি। এবার এগুলো হচ্ছে জুনের প্রশ্ন। ঠিক আছে? জুন ২০২৫ এর। হোয়াট ইস নট এ রিসার্চ? জুন ২০২৫ এর প্রশ্ন। কোনটা রিসার্চ না? দেখুন তো কোনটা হবে না? রিসার্চ ইস এ কেয়ারফুল অ্যান্ড exhaustive investigation, it is a systematic and objective attempt, research is based on common sense knowledge, তারপর হচ্ছে it is a systematic investigation to find solution। কোনটা হবে না? কোনটা বলেছে রিসার্চ না? অনেকে ৩ নম্বরটা বলছেন, বাকিরা দেখুন। ৩ নম্বরটা কি বলছে? রিসার্চ ইস বেসড অন এ কমন সেন্স নলেজ বেসড অন দ্য accumulated experience and belief of the people। আচ্ছা বুঝুন তো, কমন সেন্স এর উপর ভিত্তি করে কি রিসার্চ হয়? মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে রিসার্চ হবে? আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে ছেলেদের মেন্টাল হেলথ ভালো। তাহলে সেটা কি রিসার্চ এর এভিডেন্স হবে? আমি বিশ্বাস করি জন্য? বলুন। আমাকে তো ইনভেস্টিগেশন করতে হবে। সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করে দেখতে হবে তো, এভিডেন্স দিতে হবে তো। আমি বিশ্বাস করি, বিশ্বাস কি করি কি করি না সেটা ডাজন্ট ম্যাটার। আমাকে এভিডেন্স দিতে হবে যে যদি আমি বলি ছেলেদের মেন্টাল হেলথ ভালো, কোন এভিডেন্স এর উপর ভিত্তি করে বলছি? আমি যদি বলি মেয়েদের মেন্টাল হেলথ ভালো, কোন এভিডেন্স এর উপর ভিত্তি করে বলছি? নির্দিষ্ট কোন এভিডেন্স তো দিতে হবে। আমার বিলিফ কি সেটা তো রিসার্চ না। হ্যাঁ বা না? বুঝতে পারছেন? ভেরি গুড। খুব সুন্দর সবাই ৩ নম্বরটাই করেছেন। আচ্ছা। দেখুন তো সিলেক্ট কারেক্ট অর্ডার অফ ফাইনালাইজিং এ রিসার্চ প্রবলেম। আমি একটা রিসার্চ প্রবলেম আমি তৈরি করব। তাহলে তো অর্ডারটা কি হবে? ১ম এ বলেছে ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম। রিসার্চ প্রবলেমটাকে ১ম এই বলেছে ডিফাইন করে দাও। তারপর বলেছে সিলেক্টিং দ্য এরিয়া অফ দ্য রিসার্চ। এরিয়াটাকে সিলেক্ট করো। ফাইন্ডিং দ্য রিসার্চ গ্যাপ,
স্টাডি দ্য রেফারেন্স ম্যাটেরিয়াল অ্যান্ড রিপোর্টস দ্য প্রিভিয়াস রিসার্চেস, আইডেন্টিফাই রিসার্চ প্রবলেম। ডি নম্বর যেটা বলেছে স্টাডি অফ রিসার্চ ম্যাটেরিয়াল, মানে স্টাডি অফ রেফারেন্স ম্যাটেরিয়াল অ্যান্ড রিপোর্টস অফ প্রিভিয়াস রিসার্চেস, মানে অলরেডি কি রিসার্চ আছে সেগুলোকে পড়া। ঠিক আছে? ম্যাম, আমি এরিয়া সিলেক্ট না করেই প্রথমেই হচ্ছে অলরেডি মানে রিসার্চ এরিয়া পড়া শুরু করে দিব? বলুন। আমি রিসার্চের এরিয়াই সিলেক্ট করলাম না, তাহলে অলরেডি কি রিসার্চ হয়েছে সেগুলোকে খোঁজা শুরু করে দিব? বুঝতে পারছেন ম্যাম? বা ম্যাম, সমস্যাটা? কোনটা দিয়ে শুরু হবে? আচ্ছা, যে বলছেন বি এর পরে সি, বি এর পরে যে সি বলছেন, তাহলে বি বলছেন বি দিয়ে শুরু হলো নয়? রিসার্চ এরিয়াটা সিলেক্ট করলাম। আচ্ছা, আমি যদি কি রিসার্চ আছে, প্রিভিয়াস রিসার্চ কি আছে সেটা যদি আমি খুঁজে বের করে না করি, সেটা যদি স্টাডি না করি, তাহলে আমি গ্যাপ কিভাবে খুঁজে বার করব? বুঝুন, আমি অলরেডি কি রিসার্চ হয়েছে সেটা যদি আমি না খুঁজে বের করি, তাহলে গ্যাপ কিভাবে খুঁজে বের করব? বুঝতে পারছেন? যে বি এর পরে সি বলেছিলেন। দীপ্তি ম্যাম, বুঝতে পারছেন তো? হ্যাঁ, অপশন ৩ টা হবে। তাই না? আমাকে রিসার্চ এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি রিসার্চ হয়েছে সেগুলোকে দেখব। তারপরে না আমি গ্যাপ দেখব। তারপরে গ্যাপ দেখলাম, তারপরে রিসার্চ প্রবলেমটাকে আইডেন্টিফাই করলাম, তারপরে সেটাকে ডিফাইন করলাম ফাইনালি। নেক্সট, হুইচ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ? কোন রিসার্চের ক্যারেক্টারিস্টিক? ইট অলওয়েজ এইমস টু ডেভেলপ এ থিওরি। রিসার্চ সবসময় থিওরি তৈরি করবে। It is a scientific process. Logical reasoning is used to decision making during research process. Hypothesis testing is done in every kind of research. It collects and analyzes evidence to derive findings. ৫টা আছে, ৫টার মধ্যে ৩টা হবে, ২টো হবে না। কোন ২টো হবে না? প্রথমে দেখুন এ কি হবে? রিসার্চ বলেছে ইট অলওয়েজ এইমস, সবসময় থিওরি তৈরি করে। রিসার্চ সবসময় থিওরি তৈরি করে? হ্যাঁ বা না? জরুরি না সবসময় থিওরি তৈরি করবে রিসার্চ, তাই না? আমরা এরপরে যখন পড়বো দেখবেন ফান্ডামেন্টাল রিসার্চ বা পিওর রিসার্চ বা বেসিক রিসার্চ সেখানে থিওরি তৈরি হয়। জরুরি না। তাহলে এ নম্বর হবে না। এ নম্বর না হওয়া মানে একটা অপশন আউট। আচ্ছা, রিসার্চ ইজ সায়েন্টিফিক, হবে না? বি হবে। লজিক্যাল রিজনিং ইজ ইউজড, লজিক্যাল রিজনিং তৈরি থাকে, হবে না? থাকে। হাইপোথিসিস টেস্টিং ইজ ডান ইন এভরি কাইন্ড অফ রিসার্চ। হাইপোথিসিস টেস্টিং সবসময় হবে। একই। আজকেও বললাম হয় না সবসময়। তাহলে ডি হবে না। ডি না হলে সি। ক্লিয়ার? ভেরি গুড। ভাই সঠিকটাই করেছে। Arrange the following steps of research in order of their occurrence. এই যে এগুলো আছে, এগুলোর occurrence মানে এগুলো যেভাবে ঘটছে অর্ডারে সাজাতে হবে। প্রথমে বলেছে deriving findings, interpretation of the result, formulation of hypothesis, defining the research problem, তারপরে measuring the dependent variable. ওকে? সবার ফার্স্ট স্টেপ। ভেরি গুড, ভেরি গুড। দেখুন, এখানে ই নম্বরটা কি বলেছে? মেজারিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে যদি মেজারিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না দিয়ে যদি বলতো যে ফাইন্ডিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যদি এরকম বলতো, ফাইন্ড করা, ভেরিয়েবল ফাইন্ড করা, তাহলে সেটা আগে হবে, তারপরে হবে হাইপোথিসিস। যদি বলে যে ভেরিয়েবলটাকে ফাইন্ড করা, তারপরে হবে বাট এখানে বলেনি কিন্তু ভেরিয়েবলটাকে ফাইন্ড করা, এখানে বলেছে মেজার করা। ভেরিয়েবলকে মেজার আমি তখনই করতে পারবো যখন আমি ডেটা অ্যানালাইসিস করব। আর ডেটা অ্যানালাইসিস করা মানে হাইপোথিসিস টেস্ট করছি। হাইপোথিসিস টেস্ট করার আগে নিশ্চয়ই তাহলে হাইপোথিসিসকে ফর্মুলেট করতে হবে। হাইপোথিসিস ফর্ম হবে, তারপর ডেটা অ্যানালাইসিস হবে। ডেটা অ্যানালাইসিস করার পরেই আমি কোন ভেরিয়েবলকে মেজার করতে পারবো। তাহলে কি বললাম এখান থেকে? যদি বলে কোন ভেরিয়েবলকে ফাইন্ড করা, তাহলে সেটা
হাইপোথিসিস এর আগে করি। বাট মেজার বলেছে, তাহলে সেটা হাইপোথিসিস এর পরে হবে। ক্লিয়ার? তাহলে ডিফাইনিং প্রবলেম ১ম এ, তারপরে সি হাইপোথিসিস, তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে মেজার করলাম, তারপরে রেজাল্ট আসলো, ফাইনালি ফাইন্ডিংস আসলো। ওকে? বোঝা গেল? এই ছিল আজকের আমাদের ক্লাস। কারো কোনো অসুবিধা? রাজিয়া ম্যাডাম, আপনি ক্লাসে জয়েন করলেন আর আমাদের ক্লাস শেষের দিকে। একদমই শেষ। স্যার আমার এটা ফার্স্ট জানতাম না যে ক্লাসে আমি সরি স্যার। ওকে, আপনি YouTube এ এর ভিডিওটা পেয়ে যাবেন। আর এই শনিবার হচ্ছে না, পরের শনিবার থেকে সকাল ৭ টায় হবে ক্লাস। ওকে? হ্যাঁ, ঠিক আছে। ওকে ম্যাম। আপনি ভিডিওটা পেয়ে যাবেন YouTube এ এই ডেমো ক্লাসের ভিডিওটা। ওকে? কারো কোনো থ্যাংক ইউ বুঝতে স্যার। ওকে। আচ্ছা, আজকের ক্লাসে কারো কোনো সমস্যা? আমি এটা আপলোড কালকে, আজকে রাত্রে যদি করতে নাও পারি, আমি কালকে করে দেব। কালকের মধ্যে করে দেব। ঠিক আছে? এই ভিডিওটা আপলোড।